আচ্ছা, তো আমরা ওয়েব চ্যাপ্টারটা পড়তেছিলাম, এর মধ্যে মোটামুটি শেষের দিকে চলে আসছিলাম। গত ক্লাসে আমরা স্টেশনারি ওয়েব বা স্ট্যান্ডিং ওয়েব যেটা ছিল ওইটা নিয়ে পড়লাম, এবং ওটার ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েবের ক্ষেত্রে আমরা তাদের যে জেনারেল ইকুয়েশন, যেটা ইকুয়েশন অফ স্টেশনারি ওয়েব অথবা ইকুয়েশন অফ স্ট্যান্ডিং ওয়েব, সেটা জেনারেল ইকুয়েশন আমরা বের করলাম। কিভাবে দুইটা ওয়েবের প্রগ্রেসিভ ওয়েবের ইকুয়েশন লিখে ওই দুটোকে আসলে যোগ করে দিলাম, যোগ করে আমরা স্টেশনারি ওয়েবের ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো সেই স্টেশনারি ওয়েবের ইকুয়েশনটা আমাদের এটা হইতে পারে, অথবা এটা হইতে পারে, অথবা এটা হইতে পারে, যে কোনো একটাকে আমরা সবগুলাই প্রযোজ্য যে স্টেশনারি ওয়েবের ইকুয়েশন। তো y ইকুয়াল টু a sin 2 pi বাই ল্যামডা, অথবা y ইকুয়াল টু 2 pi f, অথবা a ওমেগা t, যেটাই বলি সেটাই ঠিক হবে। এখানে a সমান যেটা, a সমান হচ্ছে কি, এতটুকু পুরোটা কনস্ট্যান্ট, সো এই পুরোটুকুকে আমরা a ধরে নিলাম, ঠিক আছে। সো আলটিমেটলি এটা হয়ে গেল আমার স্টেশনারি ওয়েভের অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এটা হয়ে গেল আমার স্টেশনারি ওয়েভের অ্যামপ্লিটিউড। তা এ নট আর এ নট এগুলো ছিল কি, ওই দুইটা আলাদা আলাদা যে প্রগ্রেসিভ ওয়েভ তাদের অ্যামপ্লিটিউড, ঠিক আছে। যে দুইটা ওয়েভ আসলে একত্র হয়ে আমার স্টেশনারি ওয়েভ তৈরি করলো। আর যখন আমরা এ লিখে ফেললাম, একটা চলে আসলাম, তখন সেই এটা হয়ে গেল এখন অ্যামপ্লিটিউড কার, অ্যামপ্লিটিউড স্টেশনারি ওয়েভের, ঠিক আছে। আচ্ছা, সো সো আমি বলছিলাম আপনাদেরকে নিজেরা একটু করে দেখতে, বা কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আজকে ক্লাসে বলার জন্য। তো সবাইকে, আরো কি কোনো সমস্যা আছে? না স্যার, না স্যার, সমস্যা নেই। আর কোনো সমস্যা নাই, তাহলে তো ভালো। ঠিক আছে, তাহলে আমরা সোজা সামনের দিকে অগ্রসর হইতে পারি। আচ্ছা, তাহলে আমাদের যেটা দেখতে হবে, আমি বলছিলাম যে আজকের ক্লাসে দেখবো যে এই যে আমরা গত ক্লাসে দেখলাম স্টেশনারি ওয়েভের কিছু কিছু জায়গায় নোডস তৈরি হয়, আর কিছু কিছু জায়গায় অ্যান্টি নোডস তৈরি হয়। এখন সেটা আমরা থিওরিটিক্যালি সেটা বুঝছিলাম যে নোডস হয় আসলে যেখানে অ্যামপ্লিটিউডের মান শূন্য হয়ে যায়, মানে স্টেশনারি ওয়েভের অ্যামপ্লিটিউডের মান যখন যেই পয়েন্টগুলোতে অ্যামপ্লিটিউডের মানটা শূন্য, সেই পয়েন্টগুলোকে আমরা বলতাম নোডস, এই যে নোডস। আর যে পয়েন্টে অ্যামপ্লিটিউডের মানটা আসলে ম্যাক্সিমাম, অ্যামপ্লিটিউডের মানটা হবে ম্যাক্সিমাম, সেগুলো হচ্ছে অ্যান্টি নোডস। আচ্ছা, কারণ ম্যাক্সিমাম কত হবে বলেন তো? মিনিমাম কত? শূন্য। এই যে ম্যাক্সিমাম, এটা তো ম্যাক্সিমাম, তাই না? স্টেশনারি ওয়েভের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা এটা, অথবা এটা, যে পয়েন্টগুলোকে আমরা অ্যান্টি নোডস বলতেছি। 90 ডিগ্রি স্যার। অ্যামপ্লিটিউড কি ডিগ্রিতে হয়? হ্যাঁ, অ্যামপ্লিটিউড তো মিটারে হয়, তাই না? এটা দৈর্ঘ্য হবে স্যার। হ্যাঁ, এটা দৈর্ঘ্য। তাহলে কে বলতে পারবে? এটা কঠিন প্রশ্ন, তারপর করলাম, দেখে কেউ পারেন কিনা। ঠিক আছে, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। রিফ্লেক্টিং ওয়ালের স্যার ওই ই পর্যন্ত হবে নাকি? না না না, অলরেডি কিন্তু ওইখান থেকে একটু ধারণা পাইতেন, একটু ওইদিকে দেখাইলাম। প্রথম কথা হচ্ছে যে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে কখন, যখন আসলে দুইটার, যেমন এটা তো আমার মিডল বরাবর, যে লাইনটাতে আসলে অ্যামপ্লিটিউড শূন্য, তাই না? এই লাইনটাতে আমার অ্যামপ্লিটিউড শূন্য। এখন এই লাইনের উপরের দিকে এতটুকু হচ্ছে আমার একটা স্টেশনারি ওয়েভের অ্যামপ্লিটিউড, এ নট, মানে সরি, একটা প্রগ্রেসিভ ওয়েভের, ফর এক্সাম্পল যেটা এদিকে আসতেছিল সেটা, ঠিক আছে, এদিকে যেটা আসতেছিল, আবার রিফ্লেক্টিং হয়ে যেটা ফিরে আসতেছিল এটা, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে এই এ নট। তাহলে যখন আমরা শুধু একটা পাবো, আমাদের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, তখন কি হবে আসলে? এ নট, তাহলে 2a হবে স্যার, দুটো চোখ। 2a নট হবে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হবে আমাদের 2a নট, a নট। ঠিক আছে। স্যার আমরা এটা দেখলাম যে মিনিমাম, এটা কিন্তু বারবার বলতেছি, শুধু এ, শুধু এ টা হচ্ছে আমার স্ট্যান্ডিং বা স্টেশনারি ওয়েভ, স্থির তরঙ্গের অ্যামপ্লিটিউড, স্থির তরঙ্গের।
আর এ নট গুলা কি ছিল? অগ্রগামী তরঙ্গের অ্যামপ্লিটিউড, যে দুইটা অগ্রগামী তরঙ্গ মিলে আসলে আমার স্থির তরঙ্গটা তৈরি করলো। তাহলে আমার সেই স্থির তরঙ্গের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে 2a নট, আর এই 2a নট এর পয়েন্ট গুলোকে আমরা বলি যে অ্যান্টি নোডস, তাই না? এটা অ্যান্টি নোডস, এটা অ্যান্টি নোডস, এটা অ্যান্টি নোডস, এগুলো হচ্ছে অ্যান্টি নোডস। এখন আমরা যেটা দেখতে চাই যে ওকে, আমরা এটা থিওরিটিক্যালি আমরা এটা কালকে জানলাম যে অ্যামপ্লিটিউডের মান যেখানে ম্যাক্সিমাম হয় সেগুলো হচ্ছে অ্যান্টি নোডস, আর যেখানে অ্যামপ্লিটিউডের মান শূন্য হয় সেটাকে বলা হচ্ছে নোডস। এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখতে চাই যে কোন কোন পয়েন্ট আমরা আসলে পাবো যেখানে এরকম অ্যামপ্লিটিউড শূন্য হয়ে যাবে বা অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হয়ে যাবে, মানে আলটিমেটলি কোন কোন পয়েন্টে নোডস তৈরি হবে আর কোন কোন পয়েন্টে অ্যান্টি নোডস তৈরি হবে, সেটা আমরা একটু দেখতে চাই। তো এখন সেটা দেখতে হলে কোনো কিছু সাপেক্ষে তো দেখতে হবে, তাই না? যে ওকে, এটা সাপেক্ষে আমি বলবো যে নোটস হবে বা অ্যান্টি নোটস হবে, কোন একটা কিছু সাপেক্ষে বলবো। তো এই কার সাপেক্ষে বলবো? আমরা যে ডিস্টেন্সের সাপেক্ষে বলবো, ডিস্টেন্স। তো এখানে যেমন আমার ওয়েবটা যদি এখান থেকে ক্রিয়েট হয়ে থাকে, তাহলে এদিকে যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস, তাহলে আমাদের এই এক্স এক্স যেটা থাকতো, যে ওয়েবটা কোন দিকে যাচ্ছে, সেই এক্সটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, তাই না? আর উপরের দিকে যেটা থাকতো সেটা আমাদের কি? ওয়াইটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, ডিসপ্লেসমেন্টটা যখন ম্যাক্সিমাম হয় তখন সেটা অ্যামপ্লিটিউড হয়ে যায়। কিন্তু বাট শুধু ম্যাক্সিমাম তো না, এখানেও তো আমার আছে, এখানেও তো আমার আছে, ঠিক আছে? তাহলে সোজা কথা হচ্ছে ওয়াই অক্ষের দিকে যেটা থাকে আমাদের সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এক্স অক্ষের দিকে যেটা আমাদের থাকে সেটা আসলে ডিস্টেন্স, আমরা বলি ডিস্টেন্স। ওকে, মানে ওয়েবটা আসলে এখানে যদি বলি সেটা ওয়েবটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে আমার এই এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা আমাকে সেটা দিবে, আর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা দিবে আমাকে ডিসপ্লেসমেন্ট, এটা দিবে আমাকে ডিসটেন্স। তাহলে আমরা এই এক্স এর সাপেক্ষে বলতে চাই, এই এক্স এর সাপেক্ষে বলতে চাই যে এক্স এর মান যদি এত হয় তাহলে নোটস হবে, এক্স এর মান যদি অত হয় তাহলে অ্যান্টি নোটস হবে। এই এক্স এর সাপেক্ষে আমরা বলতে চাই। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা আগে আচ্ছা, তাহলে ভেরিয়েশন অফ অ্যামপ্লিটিউড উইথ এক্স, অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন, স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন তার সাথে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাথে। আর অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন বের করার মানে আসলে আমাদের ওই যে অ্যামপ্লিটিউডের মান মিনিমাম বের করার মানে হচ্ছে নোডস, অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম মান কোথায় হবে সেটা বের করা হবে আমার অ্যান্টি নোডস। তাহলে এখন আমরা নোটস এর ক্ষেত্রে প্রথম দেখি যে কখন আসলে নোটসটা তৈরি হবে। দ্য অ্যামপ্লিটিউড অফ স্টেশনারি ওয়েভ ইজ এ সমান এত, যেটা আমরা একটু আগে ধরে দেখে আসলাম যে আমাদের এ সমান হচ্ছে এত। ইট ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, ঠিক আছে? তাহলে এটা কার উপরে ডিপেন্ড করতেছে? এই এক্স এর উপর, তাই না? অ্যামপ্লিটিউডটা কার উপর ডিপেন্ড করতেছে? এক্স এর উপর। The point when a equal the amplitude is 0, nodes will be formed. যখন যেখানে a সমান 0 হবে, the points where যেখানে a সমান 0 হবে তার মানে amplitude 0, nodes will be formed, ওই জায়গায় নোটস তৈরি হবে। কন্ডিশন ফর এই, তাহলে a equal টা আমরা যদি 0 লিখি তার মানে আমি এটা একটা নোটস এর কন্ডিশন দিলাম, তাই না? a equal to 0 দিয়ে দিলাম। বোঝা যাচ্ছে কিনা? কারো যদি সমস্যা থাকে আমাকে বলতে হবে। কিন্তু আমি কি বললাম যে প্রথমে তো a সমান এটা তো বুঝতে অসুবিধা নাই, তাই না? এটা তো আমাদের ইকুয়েশনটা থেকে আসছে। এরপর আমি এখন স্যার কস্টটা বুঝলেন স্যার? কোন কজ? এই কজ, জি জি স্যার। এটা তো পুরো ভ্যালুটাই আসছে এক জায়গা থেকে। এই যে আগের ইকুয়েশন। a সমান হচ্ছে টুয়াইস a নট cos 2 pi by lambda into x, মানে পুরোটা সমানিত আমরা বসালাম a। এখন আমরা যেটা চাচ্ছি যে নোটস বের করতে, নোটস এর কন্ডিশন বের করতে। তাহলে নোটসে আমরা জানি যে a সমান 0 হয়, যে অ্যামপ্লিটিউডের মান 0 হয় এমন পয়েন্টগুলোকে আমরা নোটস বলি। তাহলে এটা লিখলাম। এরপরে আমরা লিখলাম যে a সমান আমরা যেটা জানি সেটা যে 2a নট cos 2 pi by lambda x equal to 0, এটা লিখলাম। এরপর লাইনে আমি কি করতে পারি? এরপর লাইনে আমি করতে পারি, এখানে আমার কার থেকে জানি একটা নয়েজ আসতেছে,
তাহলে এখন এই লাইন থেকে আমরা এখানে 2 টা কনস্ট্যান্ট, তাই না? তাহলে 2 আর a নট এগুলো বাদ দিয়ে দিতে পারি, যে এগুলা সমান আসলে শূন্য হতে পারে না, কারণ এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। 2 সমান কি শূন্য হতে পারে? 2 সমান শূন্য হতে পারে না। a নট সমান শূন্য হতে পারে না, কারণ a নট হচ্ছে আমার ওয়েভের অ্যামপ্লিটিউড, তাহলে সেটা আসলে শূন্য না, প্রগ্রেসিভ ওয়েভের অ্যামপ্লিটিউড ছিল। তাহলে শূন্য কোনটা হতে পারে? বাকি যেটা আছে সেটার মান শূন্য হতে পারে। এভাবে চিন্তা করতে পারেন, অথবা বলতে পারেন যে স্যার দুই পাশে আমরা 2a নট দিয়ে ভাগ দিলাম, তাও বলা যায়। এটা সমান শূন্য। বুঝা গেছে? জি স্যার। বলতে পারেন যে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, দুই পক্ষে এটার দুই পক্ষে 2a নট দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে? তাহলে আমার এটা চলে আসলো। তাহলে আলটিমেটলি হচ্ছে আমার এটা cos 2 পাই বাই ল্যামডা x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর আমরা মান বের করব, আর x এর এই মানটাই আমাকে বলে দিবে এই পয়েন্টে আসলে অ্যামপ্লিটিউডের মান 0 হবে, দ্যাট মিন্স নোটস তৈরি হবে। সো এখানে আমরা cos এর কত ডিগ্রি মান 0 হয়, cos এর কত ডিগ্রি মান 0 কে বলতে পারবেন? হ্যাঁ, cos কত ডিগ্রি? 90 ডিগ্রি 90 ডিগ্রি মান শূন্য। আর আর শুধু 90 ডিগ্রি মান? শুধু 90 ডিগ্রি মান 0, আর কোনটা মান 0 নাই? স্যার এই cos theta কষ্ট সমান মানে 30 ডিগ্রি। হ্যাঁ, cos 90 ডিগ্রি মান ঠিক আছে, cos 90 ডিগ্রি, তারপরে cos 270 ডিগ্রি, cos পাই বাই 2 এটা 90 ডিগ্রি, তাই না? জি স্যার। তো এটা সমান 0 ডিগ্রি হয়। তারপরে আমরা এটা 3 পাই বাই 2 মানে যখন 270 ডিগ্রি সেটা সমানও হয়। আবার cos 5 পাই বাই 2 সেটা সমানও আমার 0 হবে। ক্যালকুলেটর চাইবে দেখেন, এগুলো সবগুলো ভ্যালু আসবে 0। এটা হবে কত? 450 ডিগ্রি। এইভাবে করতে করতে মানে আমার যখনই এই যে এটা কত 1 পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, এরপরটা আসবে 7 পাই বাই 2, মানে বিজোড় সংখ্যা গুলো হবে। বিজোড় সংখ্যার 5 পাই বাই 2 গুণিতক, পাই বাই 2 বিজোড় সংখ্যার গুণিতক, এরকম সব কজের এরকম সবগুলো ভ্যালু হবে 0। 1 পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, পরেরটা আসবে 7 পাই বাই 2, এভাবে 9 পাই বাই 2, 11 পাই বাই 2 সবগুলাই হবে আমার 0। তাহলে এইভাবে আমরা এভাবে দিয়ে দিই যে ওকে এরকম সিকোয়েন্সে সবগুলো আমার 0 হবে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, কসটাকে যদি সব জায়গা থেকে উঠাই দিই, কাটাকাটি করলাম, তাহলে আসলে কি থাকে? এই থাকে, এই বাম পাশে আমার থাকে 2 পাই বাই ল্যামডা ইনটু x, আর ডান পাশের এই ভ্যালুগুলো থাকে হয় পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই 2, 5 পাই বাই 2, এরপর এইভাবে 7 পাই বাই 2, 9 পাই বাই 2, 11 পাই বাই 2 আসতে থাকে। বুঝা গেছে একটু পর্যন্ত? জি স্যার। ঠিক আছে, কারণ না বোঝা গেলে কিন্তু বলতে হবে নিজ দায়িত্বে। এবার আমরা এক্স এর মান বের করি, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, যে এক্স এর এই পয়েন্টে বলতে চাই যে নোটস তৈরি হবে। তাহলে এখন এক্স এর মান বের করতে হলে আমাকে এখান থেকে কাটাকাটি যায়, কিছু পাই কাটা যায় সব জায়গা থেকে, তাই না? সবগুলো থেকে পাই কাটা যায়। জি স্যার। তাহলে পাই যদি কাটা যায়, তাহলে এখানে লিখি, একটু সেটা একটু শর্ট করা আছে। তাহলে বাম পাশে থাকতেছে কি 2x বাই ল্যামডা। ল্যামডা, আর ডান পাশে আমার কি কি থাকতেছে 1/2 উপরে স্যার উপরে থাকতেছে স্যার 15 বাই 15 একবারে করতে যদি 1 বাই 2, 3 বাই 3/2 5/2 5 বাই 2 এভাবে আসতে থাকবে 7 বাই 2, 9 বাই 2। আমরা এরকম ডট ডট দিয়ে দিলাম। x এর মান উপরে গুলো যদি গুণ করি স্যার, হ্যাঁ কি বলেন? উপরে গুলো যদি গুণ করি নিচের গুলো যদি গুণ করি তাহলে হ্যাঁ হ্যাঁ, এই তো করতেছি। এবার তাহলে x এর মান যদি করি, তাহলে ল্যামডা চলে যাবে উপরে, আর ওই 2টা চলে আসবে নিচে। তাহলে এটা কি হবে? ল্যামডা বাই 4। এটা কি হবে? 3 ল্যামডা বাই 4। এরপর এটা কি হবে? 5 ল্যামডা বাই 4। ঠিক আছে কিনা? জি স্যার। এইভাবে
তাহলে এক্স এর এরকম পাইলাম আমরা যে এক্স এর মান যখন λ/4, 3λ/4, 5λ/4 হবে, তাহলে এই পয়েন্টগুলোতে নোটস তৈরি হবে। আমি না বললাম, আমি হ্যাঁ বলেন। যে টুটা আমরা পার করলাম এই পাশে, ওইটা কি মানে প্রত্যেক এর সাথেই হ্যাঁ হ্যাঁ মানে গুণ প্রত্যেকটা হচ্ছে নিচের প্রত্যেকটার দুইয়ের সাথে, সাথে? হ্যাঁ। এই যে এটার সাথে গুণ হয়ে 4 হয়ে গেল, এটার সাথে গুণ হয়ে 4 হয়ে গেল, এটার সাথে গুণ হয়ে 4 হয়ে গেল, প্রত্যেকটার সাথে। জি স্যার। আচ্ছা, তাহলে এক্স এর এই মানগুলোর জন্য আমাদের নোটস তৈরি হবে, এটা আমরা পেয়ে গেলাম। তো আমি এখানে যেরকম ভাবে ক্যালকুলেশনটা কয়েকটা লাইন, দু একটা লাইন বাড়ায় বাড়ায় করলাম, সেভাবে আপনারা নোট রাখতে পারেন। এখন না করে থাকলে পরবর্তী রেকর্ডিং দেখে এভাবে নোটটা রাখেন। আচ্ছা, তাহলে দিজ আর পয়েন্টস ফর নোটস, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে নোটস এর পয়েন্ট। এখন আমি যদি বলি যে আচ্ছা, তাহলে একটু যদি জাস্ট এখান থেকে দেখাইতে চাই যে মেইন ফিগার থেকে দেখাই, তাহলে মেইন ফিগার থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, যে মনে করেন এটা মাঝখানে একটা দাগ দিলাম, বলা হচ্ছিল যে এক্স এর মান, তো এটা তো আমার এক্স এর মান এদিকে আসতেছে, এখান থেকে আমরা ওয়েভটা যদি শুরু হয়, তাহলে এটা শূন্য, শূন্য থেকে এক্স বাড়তেছে এদিকে এক্স। তো এক্স এর মান আমরা পাইলাম যে λ/4 অথবা 3λ/4, 5λ/4। এই এক্স এর মান এই পয়েন্ট গুলোতে আমার নোটস তৈরি হয়, ঠিক আছে? তাহলে দেখেন, তার মানে হচ্ছে এইখানে এক্স এর মান, এটা তো আমার এক্স, তাহলে এটা হচ্ছে আসলে আমার এই পয়েন্টটা হচ্ছে আমার λ/4, ঠিক আছে? মানে সো এক্স এর মান এই যে এক্স ইকুয়াল টু λ/4 হইলো, মানে হচ্ছে আমি নোটস পাইলাম। তারপর এক্স এর মান 3λ/4, এই পয়েন্ট, পরের পয়েন্টটা, এই পয়েন্টে এক্স এর মান হচ্ছে 3λ/4। সিমিলারলি এই পয়েন্ট হবে 5λ/4, এই পয়েন্ট 7λ/4, 9λ/4, 11λ/4, এভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? তার মানে কি এক্স এর এই মানগুলোর জন্য আমি নোটস পাবো। এখন আমি যদি বলি যে দুইটা নোটস এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু, দুইটা নোটস এর মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স হয় এটা থেকে এটা দূরত্ব বের করতে পারি, অথবা এটা থেকে এটা দূরত্ব বের করতে পারি। দুইটা নোটস এর যদি বলি যে দুইটা নোটস যে পাশাপাশি দুইটা নোটস এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু, তাহলে আমরা কি করতে স্যার আগে পারি? হ্যাঁ, স্যার যদি মানে 3λ/4 বার করি স্যার, মানে λ/4 এবং 3λ/4 এর মধ্যবর্তী দূরত্ব বার করি, তাহলে স্যার 3λ/4 বার করবো, তারপর λ/4 বার করে এটাকে বিয়োগ করে দেবো স্যার। বিয়োগ করে দেব, হ্যাঁ। দুই λ/2 দূরত্ব সমান হবে, সবগুলো সমান হবে। আমরা প্রথমে এটা থেকে এটাও বিয়োগ দিতে পারি, অথবা এটা থেকে এটাও বিয়োগ দিতে পারি, যেটাই করেন না কেন সেম জিনিস আসবে। তো আমি এখানে জি স্যার। করে দেখি যে দুইটা আমরা কি চাচ্ছি, দুইটা পাশাপাশি পাশাপাশি নোটস এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু, তাহলে সেটা হইতে পারে λ/2 হইব 3λ/4 মাইনাস λ/4। আর এটা কত হবে, আমরা যদি এখন করি 4 3λ মাইনাস λ, তাহলে উপরে 2λ হবে, 2 যদি কাটা দিই λ/2 হবে, ঠিক আছে? যদি বলেন যে স্যার আমি পরেরটা করতে চাই, 3 নাম্বারটা থেকে 2 নাম্বারটা বিয়োগ দিতে চাই, সেটা করেন, একই জিনিস আসবে 5λ/4, পাশাপাশি দুইটা যাচ্ছি, তাহলে পাশাপাশি দুইটা বিয়োগ দিলেই হবে 3λ/4। এটা করতে চাচ্ছি, তাহলে এটা কত আসবে 4 5λ মাইনাস 3λ, তাহলে উপরে আসবে আমার 2λ, তাই না? তাহলে উপরে 2 আর নিচে 4 কাটাকাটি করলে λ/2 হবে। তো তার মানে আমরা কি দেখলাম যে দুইটা জিনিস শেষ হয়ে গেল, কিন্তু নোডের ব্যাপার পুরোপুরি বুঝলে অ্যান্টি নোড তো ব্যাপারই না, সেম জিনিস। সো নোডের ক্ষেত্রে আমরা একটু কনক্লুশনটা নিই যে কি করলাম। নোডের ক্ষেত্রে দেখলাম যে এক্স এর সাপেক্ষে, মানে ডিস্টেন্সের সাপেক্ষে, এই যে 0 থেকে শুরু করে আমার এই যে ডিস্টেন্স বাড়তেছে এদিকে, সেই এক্স এর সাপেক্ষে আমরা দেখলাম যে কখন কখন নোডস তৈরি হয়।
দেখলাম যে এক্স এর মান যখন এরকম হয় λ/4, 3 λ/4, 5 λ/4 অথবা 7 λ/4, 9 λ/4 এরকম এই ভ্যালুগুলো যখন এক্স এর হবে তখন আমরা নোটস পাবো। আর নোটস পাওয়ার মানে কি আসলে, মানে অ্যামপ্লিটিউড আমি 0 পাবো। এরপর আমরা দেখলাম যে দুইটা নোটসের মধ্যবর্তী দূরত্ব, সেই দুইটা নোটসের মধ্যবর্তী দূরত্ব আমরা দেখলাম যে λ/2 হয়। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো না কোনো ভাবে পরীক্ষা অবশ্যই আসবে যে নোটসের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, এরকম, ঠিক আছে? বা নোটস হওয়ার কন্ডিশনটা কি, নোটস হওয়ার শর্ত কি, তাহলে এরকম বের করে দিতে হবে যে এক্স এর মান এরকম এরকম মানে হচ্ছে যে এই পয়েন্টে নোটস তৈরি হবে। বোঝা গেছে এই নোটস এরটা? এটা বোঝা গেলে জি স্যার। আমি পরেরটাই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরেরটাই যাই। ওকে, তাহলে এখানে লেখা আছে, হ্যাঁ, দিস আর পয়েন্টস ফর নোটস, ডিসটেন্স বিটুইন টু সাকসিসিভ, সাকসিসিভ মানে কি পাশাপাশি, নোটসের দূরত্ব হচ্ছে λ/2। এবার অ্যান্টি নোটসে আসি। অ্যান্টি নোটসে, আচ্ছা নোটস থেকে শুরু করি। নোটসে আমরা কি থেকে শুরু করছিলাম, অ্যামপ্লিটিউডের মান 0 ধরে শুরু করছিলাম, তাই না? জি স্যার। তাহলে অ্যান্টি নোটসে কি হবে, অ্যামপ্লিটিউডের মান ম্যাক্সিমাম হবে, তাই না? তাহলে আমরা এই অ্যান্টি নোটসের ক্ষেত্রে তাহলে a নট প্লাস 2a নোট হবে। স্যার একটা কথা হ্যাঁ বলেন, কি কথা ছিল? দিকে যে একটু উপরে গেলে ভালো। আরো উপরে এখানে যাবো? a সমান সমান 2, হ্যাঁ এখানে এখানে স্যার এখানে হ্যাঁ বলেন। a সমান সমান স্যার 2a নট cos 2 পাই বাই ল্যামডা x, কিন্তু নিচে লাইনে আসলে আমাদের নিচে একটা লাইন ছিল শুধু নিচে যাবো? স্যার ওই যে 2a নট ওটা উঠে গেল, হ্যাঁ এখানে এখানে cos 2 পাই বাই ল্যামডা x ইকুয়াল টু 0, তাহলে যে 2a নট কোথায় গেল? 2a নোট দিয়ে ভাগ দিলাম পুরো দুই পাশে, 2a নোট দিয়ে দুই পাশে ভাগ দিলাম। ও, তাহলে এই পাশে যদি আমি শূন্যকে যদি 2a নোট দিয়ে ভাগ দিই তাহলে কি হয়, 0 হয় না? হবে স্যার। তাহলে ডান পাশেরটা 0ই হবে, আর বাম পাশেরটা 2a নোট দিয়ে ভাগ দিলে 2a নোট কাটা যাবে, কাটাকাটি দেবো স্যার। থাকবে শুধু cos 2 পাই বাই ল্যামডা x। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমি নোটস এর ক্ষেত্রে 0 দিয়ে শুরু করছিলাম, অ্যান্টি নোটস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে the points where amplitude A is maximum and denotes are formed, so the condition for maximum amplitude is A সমান এত লিখবো, তারপরে 2 প্লাস মাইনাস 2a নট লিখবো। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দেওয়া প্রথমে তো 2a নট তো হবে, এটা তো আমরা একবার দেখলাম, তাই না, যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড 2a নট হবে, সেটা তো সন্দেহ নাই বা সেটা তো অসুবিধা নাই, আমি আশা করি। প্লাস মাইনাস দেওয়া হয়েছে কারণ প্লাস মাইনাসটা হচ্ছে যে একটা ওয়েভ দেখা যাচ্ছে যে উপরের দিকে থাকে আর একটা ওয়েভ নিচের দিকে থাকে, ঠিক আছে? সেই জন্য আসলে প্লাস মাইনাসটা দেখা হয়েছে, যে একটা প্লাসের দিকে একটা মাইনাসের দিকে, সেটা শো করার জন্য প্লাস মাইনাসটা এখানে দেওয়া হয়েছে 2a নট, তাই না? একটা ওয়েভ যদি এখান থেকে যদি আমি বারবার এই ফিগারে আসতেছি যেন বুঝতে সুবিধা হয়, তখন এখান থেকে যদি আমি ধরি যে এই পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অ্যান্টিনোডের, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি চিন্তা করি আমার একটা ওয়েভ প্লাসের দিকে আর একটা ওয়েভ মাইনাসের দিকে, তাই না? সেই জন্য আমার ওখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে। ঠিক আছে, নরমালি যদি আপনি বলেন, নরমালি বললে কি হয় যে স্যার একটা প্লাসের দিকে আর একটা মাইনাসের দিকে যদি যোগ করেন তাহলে তো 0 হয়ে যাবে, তাই না? কিন্তু ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা হচ্ছে আমার এই পুরোটা যোগ হবে, ঠিক আছে? সেই যোগ হলে 2a নট হবে, কিন্তু 2a নটের অর্ধেক অংশ প্লাসের দিকে আর অর্ধেক অংশ মাইনাসের দিকে, সেটা শো করার জন্য আমাকে এখানে আমরা প্লাস মাইনাস 2a নট দিলাম। ওকে, এরপরে সেম কাজ এখানে, দুই পাশে 2a নট দিয়ে আমি ভাগ দিই এই ইকুয়েশনে, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই, 2a নট দিয়ে ভাগ দিলাম দুই পাশে, তাহলে আমরা কি পেলাম, cos 2 পাই বাই ল্যামডা x সমান প্লাস মাইনাস 1। ওকে, এবার দেখতে হবে, এবার ওই যে আগের মধ্যে চলে আসলো, আগে এখানে 0 ছিল এবার 1 আসলো, তাহলে আমরা দেখতে পাবো cos এর কোন কোন মানগুলা 1, cos কত ডিগ্রি মান 1? 0 ডিগ্রি। হ্যাঁ, cos 0 ডিগ্রি মান 1, আর আর
cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান 1, তারপরে 360 ডিগ্রি, হ্যাঁ cos 2 পাই, 720 ডিগ্রি। হ্যাঁ তো এরকম cos 0 ডিগ্রি, তারপরে cos পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এভাবে cos পাইর সাথে যত ইন্টিজার সংখ্যা গুণ দিবেন সবগুলোর ভ্যালু হচ্ছে আমাদের এই 1 আসবে। ঠিক আছে, ক্যালকুলেটর চাইবা দেখতে পারেন। আচ্ছা, তাহলে এবার যদি আসে, এরপর আমরা এখান থেকে যে cos cos কেটে দিতে পারি আগেরটার মতো পুরোপুরি। এই যে cos আর এই cos গুলো যদি কেটে দিই তাহলে কি থাকে আমার এখানে বাকি থাকে 2 পাই বাই ল্যামডা x ইকুয়াল টু, আর বাকি যেটা থাকে 0 পাই, 2 পাই, 3 পাই, এভাবে এই জিনিসটা থাকে। একটু পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে এই লাইন থেকে এই লাইন ঠিক ওই আগের মতো আমরা এই সাইড চেঞ্জ করলাম আর x এর মানটা এখানে লিখে ফেললাম। তার মানে x এর মান পেয়ে গেলাম। x এর এই ভ্যালুগুলোর জন্য আমার অ্যান্টি নোটস হবে। ঠিক আছে, আগেরটা ছিল ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4 এরকম ছিল। এবার আসছে 0 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2 এরকম। এই পয়েন্টগুলোর জন্য অ্যান্টি নোটস হবে। এবার যদি সেম কথা বলি যে দুইটা পাশাপাশি অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, আগেরটা যেরকম নোটস ছিল তাহলে এখানে অ্যান্টি নোটসে আমরা হয় এটা থেকে এটা বিয়োগ দিতে পারি অথবা এটা থেকে এটা বিয়োগ দিতে পারি, যে কোনো দুইটা বিয়োগ দিলে হবে। আমি এখানে 3 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ দিলাম, এটা থেকে এটা বিয়োগ দিছি, সেটা করলে ল্যামডা বাই 2 হয়। তাহলে আমরা কি দেখছিলাম, দুইটা পাশাপাশি নোডসের দূরত্ব যখন বের করছিলাম সেটা কত আসছিল, ল্যামডা বাই 2, সেটা ল্যামডা বাই 2 আসছে। আর এখন দুইটা পাশাপাশি অ্যান্টি নোডস করলাম সেটাও আসলো ল্যামডা বাই 2। ঠিক আছে, তাহলে ল্যামডা বাই 2 হয়ে গেল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কয়েকভাবে প্রশ্ন আসতে পারে, আমি বলতেছি মনোযোগ দিয়ে শুনেন। এখান থেকে কয়েকভাবে প্রশ্ন আসতে পারে। প্রথম ক্যাটাগরি বলা হইতে পারে যে নোটস, মানে প্রথমে তো ওই স্টেশনারি ওয়েভের জেনারেল ইকুয়েশন বের করার একটা প্রশ্ন আসতেই পারে। এরপরে স্টেশনারি ওয়েভের জেনারেল ইকুয়েশন বের করার পরে নোটস আর অ্যান্টি নোটস এর আলোচনা, যেমন আজকে যতটুকু পড়লাম আর কি, সেই আলোচনায় প্রশ্নটা কিরকম হতে পারে ওগুলাই মেনলি বলতেছি। প্রথম প্রশ্ন হতে পারে যে এক্সপ্লেইন নোটস এন্ড অ্যান্টি নোটস। ঠিক আছে, নোটস এন্ড অ্যান্টি নোটসটা এক্সপ্লেইন করে কখন কি হবে, সেটা নরমাল কোশ্চেন। এটা আরেকটা কোশ্চেন হতে পারে যে শো দ্যাট মানে দেখাও যে দুইটা নোটস আর দুইটা অ্যান্টি নোটস এদের মধ্যবর্তী দূরত্বটা সমান। দুইটা নোটস এর মধ্যবর্তী দূরত্ব আর দুইটা অ্যান্টি নোটস এর মধ্যবর্তী দূরত্বটা সমান, এটা দেখাও। তাহলে আমাকে কি করতে হবে, দুইটা নোটস এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে ল্যামডা বাই 2, দুইটা অ্যান্টি নোটস এর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2 বের করতে হবে। বের করে লাস্ট লাইনে, শেষ লাইনে একটা বলে দিতে হবে যে আমরা দেখলাম যে এটা তো ল্যামডা বাই 2 পাইলাম, এটা তো ল্যামডা বাই 2 পাইলাম, সো it is shown that the successive nodes or successive antinodes has equal distance which is lambda by 2, এটা বলে দিতে হবে। সো লাস্ট লাইনটা শুধু প্রশ্নের মতো করে লিখে শেষ করতে হবে। এই তো এই দুইভাবে আসতে পারে। ওকে, সো শেষ এখানে এই কন্ডিশন পর্যন্ত পড়তে হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, একটু বড় প্রশ্নই ছিল, সেটা শেষ করলাম। কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারেন, তাহলে আবার একটু এক্সপ্লেন করব। স্যার একটু সমস্যা হচ্ছে অ্যান্টি নোটস এর ওই 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল 0, পাই, 2 পাই, 3 পাই, মানে এখানে যে cos 0 ডিগ্রির মান 1, cos পাই এর মান 1, cos 2 পাই এর মান 1। একটা 1 একটা 1 একটা -1, একটা 1 একটা -1 এইভাবে আর কি। কারণ আমার এখানে জি, প্লাস মাইনাস 1 দুইটাই, একটা হবে 1 একটা -1, একটা 1 একটা -1, এভাবে আসবে সবগুলো ভ্যালু। হ্যাঁ, প্রশ্ন করেন। জি স্যার, মানে এই লাইন থেকে এই লাইনে আসলে কিভাবে, মানে cos 2 পাই বাই ল্যামডা ইনটু x এর পরের লাইনটা আর কি কিভাবে হলো? এখানে আমরা লিখছিলাম কিন্তু, সো এখানে এই cos মানে প্লাস মাইনাস 1 যে লিখলাম, এই প্লাস cos এর কোন কোন মানগুলা এরকম প্লাস মাইনাস 1 হয়, cos 0 ডিগ্রি মান 1 হয়, আবার cos পাই যদি যান 180 ডিগ্রি তখন দেখবেন যে সেটা মান -1 হবে। আবার cos 2 পাই বসান, সেটা দেখবেন আবার 1 হবে। আবার cos 3 পাই বসান,
দেখবেন সেটা আবার -1 হবে। ঠিক আছে তাহলে এরকম কজের মানগুলো আসতে থাকবে। এখন আমরা যদি কাটাকাটি করি এই পাশে তাহলে কজ গুলা সবগুলা উঠে যায়, চলে যাবে জিরো। বাকিগুলো থাকবে সব। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরের টপিকে যাই। হ্যাঁ স্যার পরীক্ষার ক্ষেত্রে কি চিত্র দিয়ে বুঝিয়ে দিতে হইবে? হ্যাঁ, চিত্র দিয়ে বোঝাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আসি আমরা যে স্যার এমন যদি হয় পরীক্ষায় আমরা একটা প্রশ্ন বুঝলাম না, আমরা অন্য একটা মানে রিলেটেড একটা অ্যান্সার দিলাম, মানে আমরা মানে বোঝার ভুলের কারণে, তখন কি সেটার মার্ক দেওয়া হবে? এখন ডিপেন্ড করে যে কতটুক ডাইভার্ট হয়েছে, কতটুক আপনার মানে সরে গেছেন। দেখা যাচ্ছে যে যদি দেখি যে না কিছুটা মিল আছে যে প্রশ্নটা করছি, তাহলে তো অবশ্যই কিছু মার্ক দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে প্রশ্ন যে একটা করছে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের আনসার করছেন, সেক্ষেত্রে তো আসলে নাম্বার দেওয়া হবে না। ঠিক আছে, তো ডিপেন্ড করে আসলে কতটুকু আপনি সরে গেছেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে টপিকে আমরা আসি যে দুইটা শর্ট কোশ্চেন পড়ে তারপরে এই চ্যাপ্টারটা এখানে আমরা শেষ করব। ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি। ঠিক আছে, ছিল স্যার, কি বললেন? কথা বলতেছিলাম একটা। আচ্ছা আপনার যে প্রথম যে প্রশ্নটা বললেন যে দুটো যে একটু ডিস্টেন্স আমার যদি আসে নোট এবং ইন্ট নোটের যে ডিস্টেন্স সাকসেসিভ, হ্যাঁ ওইটা যদি আসে ওই ক্ষেত্রে কি আমরা প্রশ্ন শুধু পুরোটা সমীকরণ লিখতে হবে, দুইটা সমীকরণ লিখতে হবে? হ্যাঁ, তা তো লিখতেই হবে। হ্যাঁ, আপনাকে এবং ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল যেমন নাম্বারের উপর। নাম্বার যদি কম থাকে, ফর এক্সাম্পল নাম্বার আছে 2 বা 3, নাম্বার 2 বা 3 আছে এবং আপনাকে বলা হলো যে দুইটা নোডের আর দুইটা অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব সমান, সেটা প্রমাণ করো। দ্যাট মিন্স λ/2 বের করো আর কি। 2 মার্ক আছে বা 3 মার্ক আছে, তখন কি করতে হবে? তখন শুধু এখান থেকে আমরা শুরু করতে হবে। ঠিক আছে, কিন্তু যদি 5 মার্ক থাকে বা 6 মার্ক থাকে এবং সেম প্রশ্নটা করা হইলো যে λ/2 সেটা প্রমাণ করো, তখন আপনার কেমন এই অল্প একটুর জন্য কি 6 মার্ক থাকবে? তখন কি না করতে স্যার। হবে? তখন আমাকে স্টেশনের ওয়েভের এই ইকুয়েশনটা বের করতে হবে। ঠিক আছে, স্টেশনের ওয়েভের পুরো ইকুয়েশনটা বের করে তারপরে এই সমান এত লিখবো, এরপরে এর ভ্যালুগুলো বসাই আমরা নোটস অ্যান্টি নোটস আসবো। ঠিক আছে, তো তাকাইতে হবে যে আসলে প্রশ্ন মার্কটা কতটুকু কি চাওয়া হচ্ছে ওগুলার উপর। স্যার প্রশ্নগুলো কি যেরকম এখানে আসছে সেম এরকমই আসবে? আপনি যদি এটা বুঝেন, আমি যেটা পড়াইলাম সেটা যদি বুঝেন, তাহলে যেই ধরনের প্রশ্নে আসুক আপনি আনসার দিতে পারবেন। ঠিক আছে, কারণ যেমন আমি তো 2-3টা টাইপ প্রশ্ন বলেই দিলাম, সেটা তো আর এখানে লেখা নাই, তাই না? যে প্রশ্নগুলো বলে দিলাম সেটা কি এখানে লিখে আছে? লিখে তো না। এখানে তো আপনার লেকচার শিটে তো আমাদের টপিক গুলো থাকে, লেকচার শিটে তো আর প্রশ্ন সাজানো থাকে না। তো সেক্ষেত্রে প্রশ্নটা আমি মুখে বলে দিলাম। আচ্ছা, এরপরে দুইটা টপিক হচ্ছে আমাদের ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি। ঠিক আছে, সো নর্মাল সেন্সে যদি বলি ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি বলতে কি, মানে এখানকার ডিটেলস পড়ার আগে মানে নর্মাল ওয়েভ ভেলোসিটি তো আমরা বুঝি একটা তরঙ্গের বেগ, যেটা মানে ভি যেটা ছিল ভি ইকুয়াল টু এফ ল্যামডা ভি, সে ভি ছিল কি ওয়েভ ভেলোসিটি, এটা তরঙ্গের বেগ। মানে তরঙ্গটা আসলে যেই ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটাকে আমরা ওই তরঙ্গের বেগ বলি বা ওয়েভ ভেলোসিটি বলি। তাহলে ফেজ ভেলোসিটি কি? ফেজ ভেলোসিটির সেম জিনিস, সেটাকে যদি আমরা মানে ওয়েভের বিভিন্ন কম্পোনেন্ট বা ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ছিলাম না, ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, হ্যাঁ আরো কয়েকগুলো ছিল না, ওই যে কোনো একটা কিছু সাপেক্ষে যদি বলি, যে কোনো একটা কিছু সাপেক্ষে যদি বলি যে ওইটার চেঞ্জেস, ওইটার যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেটা, যেমন আমি যদি ফ্রিকোয়েন্সি সাপেক্ষে বলি যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা আসলে যেই হারে চেঞ্জ হচ্ছে বা যেই ব্যাগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেটাই হচ্ছে আমার ফেজ ভেলোসিটি। তো যে কোনো একটা কম্পোনেন্টের সাপেক্ষে যখন আমরা বলবো সেটাকে আমরা বলি যে ফেজ ভেলোসিটি। ঠিক আছে, তো ফেজ অফ কার ওয়ান ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ফ্রিকোয়েন্সি সাপেক্ষে আমি বললাম, তখন সেটা হবে আমাদের ফেজ ভেলোসিটি। The phase velocity is the velocity at which phase
of any frequency component of the wave will propagate. Will propagate মানে কি, মানে সামনের দিকে অগ্রসর হবে, যেই ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে। তাই কি অগ্রসর হবে? ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, ঠিক আছে। সো আবার রিপিট করি সুন্দর করে, ফেজ ভেলোসিটিটা কি? ফেজ ভেলোসিটি হচ্ছে সেই ভেলোসিটিটা যেটাতে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা সামনের দিকে অগ্রসর হবে, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা সামনের দিকে অগ্রসর হবে সেটা। সো জাস্ট ওয়েভ ভেলোসিটির সাথে পার্থক্য কি করলাম? ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তখনই সেটা আমার ফেজ ভেলোসিটি হয়ে যাবে। বুঝা গেছে? তারপরে যদি আমরা বলি যে গ্রুপ ভেলোসিটি, তো গ্রুপ ভেলোসিটির নাম থেকে বোঝা যাচ্ছে গ্রুপ, যখন কয়েকটা ওয়েভ একসাথে হয়ে একটা নতুন একটা ওয়েভ তৈরি করবে, যেমন স্টেশনের ওয়েভ যেরকম দেখছিলাম, দুইটা ওয়েভ একত্র হয়ে নতুন একটা ওয়েভ তৈরি করছে, এরকম যখন কয়েকটা ওয়েভ একত্র হয়ে নতুন একটা ওয়েভ তৈরি করবে, সেই ওয়েভটা আসলে যে ভেলোসিটি পাবে সেই ভেলোসিটিটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। যেমন এই ফিগারে যদি দেখেন, এখানে সবুজ কালার আর নীল কালার এই দুইটা ওয়েভ ছিল, এই দুইটা ওয়েভের সুপারপজিশনের ফলে, দুইটা ওয়েভের উপরিপাতনের ফলে নতুন ওয়েভ, এই যে লাল যেটা, সেটা নতুন ওয়েভ তৈরি হলো, ঠিক আছে। তাহলে এই লাল ওয়েভটা যে ভেলোসিটিতে আসলে মুভ করবে সেটা হচ্ছে আমার গ্রুপ ভেলোসিটি। বুঝা গেছে? জি স্যার। মানে অনেকগুলো ওয়েভ মিলে নতুন একটা ওয়েভ তৈরি করবে, সেই ওয়েভটা যে ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে সেটা হবে গ্রুপ ভেলোসিটি, ঠিক আছে। ইফ সেভারাল মানে কি, মানে বিভিন্ন ওয়েভস অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ and frequent phases are superposed together. Superposed মানে কি, মানে পরিপাতন হইলো আর কি, একটার উপর একটা পড়ে গেলে এরকম, one would get a resultant which is localized wave packets। এটাকে ওই ওয়েভ প্যাকেট বলা হয়, যেখানে যেখানে এরকম ম্যাক্সিমাম জায়গাগুলো তৈরি হয় এই ভেলোসিটি। তো এনিওয়ে আপনারা ওয়েভ প্যাকেটে না যান, আপনারা আমি যেভাবে বললাম সেভাবে বলবেন, যে যখন কয়েকটা ওয়েভ একত্রে মিলিত হয়ে নতুন একটা ওয়েভ তৈরি করবে, সেই ওয়েভটা আসলে যে ভেলোসিটিটা পাবে সেই ভেলোসিটিটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ম্যাথ দেখি, দুইটা ম্যাথ মনে আছে এখানে করতে হবে। এই ম্যাথটা তো আমরা দেখছিলাম যে ওই প্রগ্রেসিভ ওয়েভের জেনারেল ইকুয়েশন থেকে যে ম্যাথটা ছিল, সেই ম্যাথটা আমরা দেখছিলাম গত ক্লাসে। এখন আরেকটা হচ্ছে আচ্ছা, সো এটা হচ্ছে প্রগ্রেসিভ ওয়েভেরই জেনারেল ইকুয়েশন, যেটা আমরা যেটা দেখলাম এই যে 2π/λ vt - x, এটাকে আরেকটু করে আসলে সেটা আসে ওমেগা টি মাইনাস 2π/λ x। সো এটা কি দেখানো হয়েছে? দেখি তো, ওমেগা টি মাইনাস 2π/λ x, সেটা কি দেখাইছিলাম? না স্যার, ওমেগা টি আছে স্যার, আছে স্যার। এই যে ওমেগা টি 2π/λ আগের অংশ ছিল, জি স্যার। ঠিক আছে। সো আসলে ওইটা করেই আমরা এই জায়গায় আসছি। সো ওইটা বলতে পারি আরো আগের 2-3 লাইন আগের। তাহলে এই ইকুয়েশনটা ইউজ করেও আমাদের ম্যাথটা, 2 নাম্বার ম্যাথটা আমাদের এই ইকুয়েশনটা ইউজ করে করা হলো, ঠিক আছে। সো আমরা আসলে ওই যে বুঝবো কিভাবে কোন ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করব, সেটা বুঝতে হবে। ইকুয়েশন আমাকে যেই ইকুয়েশনটা দিয়ে দিবে সেটা দিকে তাকাইয়া, যেমন এই ইকুয়েশনটা আমাকে দিয়ে দিছে, এখানে আমি এটার সাথে কম্পেয়ার করব এরকম, কারণ আমি দেখতেছি যে ভিতরে এরকম vt - x এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে, তাই না, t - x। কিন্তু আমাকে যদি এরকম দেওয়া থাকে, এর ভিতরে পাই দেওয়া থাকে, পাই টি, ঠিক আছে, তার মানে তখন আমার এই ইকুয়েশন ইউজ করলে হবে না, কারণ আমি কি দেখতেছি, এই ইকুয়েশন আমার ব্র্যাকেটের ভিতরে পাই নাই, তাই না। মানে কি জানি ধরতে পারতেছেন কিনা, আবারও রিপিট করি। স্টেশনে মানে প্রগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন তো আমরা 2-3টা দেখে আসলাম, মানে একটা থেকে একটাতে কনভার্ট করা যায়, সো এরকম 2-3টা আসছে। এখন আমাদের এই ম্যাথটা যে গত ক্লাসে করছিলাম, সেখানে কি করছিলাম, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এর সাথে আমরা যে জেনারেল ইকুয়েশন যেটা আছে সেটা কম্পেয়ার করলাম, জেনারেল ইকুয়েশন লিখলাম, পরে এই দুইটা একটার সাথে একটা কম্পেয়ার করে আমাদের এই ভ্যালুগুলো আমরা বের করলাম, তাই না? মনে আছে না গত ক্লাসে করলাম এটা? জি স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি জেনারেল ইকুয়েশন লিখলাম, জেনারেল ইকুয়েশন তো আমাদের 2-3টা ফরম্যাটে লেখা যায়, তাই না। এই ফরম্যাটটার সাথে কম্পেয়ার করলাম কেন? কারণ এই ফরম্যাটটার সাথে কম্পেয়ার করলাম এই কারণে যে আমি যেটা আমাকে দেওয়া আছে ওইটার দিকে তাকায় দেখলাম যে এটার সাথে মিল আছে। যেমন মিলটা প্রথমেই সহজেই বুঝে ফেলবো, এই ব্র্যাকেটের ভিতরের অংশটার দিকে তাকাবো, তো ব্র্যাকেটের ভিতরের অংশের দিকে তাকালে দেখতেছি যে টি আছে, মানে
আর মাইনাস একটা জিনিস আছে, আর আমি জানি আমার একটা ইকুয়েশনে ভিটি মাইনাস এক্স আছে, তাহলে এটা বসাবো। কিন্তু যদি ভিতরে এরকম পাই দেখতাম যে ব্র্যাকেটের ভিতরে পাই আছে, তখন আমরা এটা ইউজ করতে পারতাম না, কারণ এই ইকুয়েশনে আমার ব্র্যাকেটের ভিতরে পাই নাই, তাই না? জি স্যার। তাহলে আমার পরের ম্যাথটা হচ্ছে সেরকম যে ব্র্যাকেটের ভিতরে পাই দিয়ে দিছে, এই যে y ইকুয়াল টু এটা ভিতরে এই যে পাই আছে মাইনাস এক্স আছে, এবং এক্স এর সাথেও আমার একটা ভ্যালু দিয়ে দিছে, এক্স এর সাথেও পাই আছে। তো এরকম ভিতরে যখন পাই থাকে তখন আমাকেও ভিতরে পাই আছে এরকম না সেরকম ইকুয়েশনটার সাথে কি কম্পেয়ার করতে হবে, তাই না? তাইলে আমাদের সেরকম ইকুয়েশনটা হচ্ছে এটা যে y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস 2 পাই বাই ল্যামডা x, এই যে ভিতরে পাই চলে আসছে, এই ইকুয়েশনের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। এরপর আমাকে বের করতে হবে কি অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, এইসব জিনিসপত্রগুলো বের করতে হবে। ঠিক আছে, জি তো স্যার। আশা করি তখন করতে পারবেন, যেহেতু ওই কম্পেয়ার করার সিস্টেমটা গত ক্লাস থেকে শিখছেন। তারপরে দেখাই দিই, যেমন কম্পেয়ার করতে হলে আর কি এইখানে হুম, স্যার এইখানে ওই 200 কে পাই দিয়ে গুণ দিয়ে দিলে হবে না স্যার, পায়ের মান দিয়ে? কোথায় ও 200 কে না, না হবে না স্যার। না হবে না, তাহলে এখন এখানে যদি তো পাই তো এখানে যদি কম্পেয়ার করি, তো এখান থেকে কম্পেয়ারিংটা শুরু হয়েছে। কম্পেয়ার জি করলে স্যার। এ সমান কত হবে? 0.1। 2.1 0.1 স্যার। তারপরে এখানে যদি আসি যে টি টি আসলাম, তাহলে টির আগে এখানে আছে ওমেগা, ওমেগা ওইটাতে কি পাইছি? 200 200 পাই 200 পাই। আর ওমেগা সমান আমাদের কি 2 পাই এফ, তাই না? 2 এফ বা 2 আর। জি স্যার। ওমেগা সমান 2 পাই এফ, জি স্যার। তাহলে সেটা সমান 200 পাই। জি স্যার। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি পাই বাই কাটা 2 যাবে, আর 2 এফ দিয়ে সমান ভাগ দিয়ে এফ সমান কত হবে? 100। তাহলে 100 ফ্রিকোয়েন্সি বের হয়ে গেল 100 হার্টজ। 100 এই যে হার্টজ। ফ্রিকোয়েন্সি লেখা আছে 100 হার্টজ। জি এরপরে স্যার। আগাই, এরপরে এটা মাইনাস মাইনাসে আসলাম, এক্স এর সাথে টুক চিন্তা করি বা এক্স সহই চিন্তা করি, পুরোটাই চিন্তা করতে পারি। আমি এখানে এক্স সহই লেখা হয়েছে শিটে, বা আপনি এক্স ছাড়াও লিখতে পারেন। তাহলে যদি এক্স ছাড়া লিখি তাহলে কি হবে? 2 পাই বাই ল্যামডা সমান কত হবে? 20 পাই বাই 17, তাই না? জি স্যার। এক্স এর পাশেরটা চিন্তা করতেছি, তাহলে সেটা যদি করি আমার এমন হয়। তাহলে এখানে করলে এখান থেকে ক্যালকুলেশন যদি করেন, পাই পাই তো কাটা যাবে, ল্যামডার মানটা বের হয়ে যাবে, ল্যামডা সমান 1.7 হবে। ঠিক আছে, তো এটা থেকে এটা এক্স এক্স কাটা গেল, এক্স এখানে লিখতেও পারি নাও লিখতে পারি, সমস্যা নেই। আর ওয়াই ভ্যালোসিটি বের করতে হইলে ভি সমান এফ ল্যামডা, আমরা জানি এফ ও বের করা আছে উপরে, জি। ল্যামডাও বের করলাম, দুইটা বসাইলে আমার ওয়াই ভ্যালোসিটি হয়ে যাবে। ঠিক আছে, সো দেখতে হবে যে ইকুয়েশনটা কি, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সবসময় সেটার দিকে খুব ভালো করে নজর দিতে হবে, এবং সেই অনুযায়ী আমার প্রগ্রেসিভ ওয়েভের জেনারেল ইকুয়েশনটা লিখতে হবে, তাহলে আমাদের ইজি হবে। এরপরে স্যার হুম, স্যার বলেন। এখানে স্যার 17 জায়গায় হচ্ছে ল্যাংড়া আসলো কিভাবে, এটা স্যার বুঝি নাই। আর হচ্ছে ওমেগা কিভাবে হলো, 200 কে কি করলাম, এটা একটু স্যার বুঝে বলুন। কোনটা প্রথমে একটা বলি, 17 জায়গায় কি বললেন? ল্যাংড়া স্যার, স্যার এটা একটু দ্বিতীয় আরেকবার ভালো হয়। প্রথমে হচ্ছে ঠিক আছে, এই আবার কম্পেয়ার করি তাহলে, জি স্যার। ইকুয়ালের পরে সাইনের আগে এই সমান 0.1, এটা তো বোঝা গেছে নাকি? জি স্যার। ওকে, তারপর সাইন সাইন তো গেল, সাইনের পরে ব্র্যাকেটের ভিতরে ঢুকলাম, ব্র্যাকেটের ভিতরে ঢুকে এই টি আছে এখানে কমন, দুই জায়গায় টি কমন আছে, তার মানে টির পাশেরটাকে আমরা সমান লিখতে পারি। তাহলে টির পাশে এখানে কি আছে? ওমেগা। আমি তো এটা করে দেখাইছিলাম, তাহলে টির পাশে এখানে ওমেগা আছে, আর এখানকার টি পাশে কি আছে? 200 পাই, 200 পাই। একটু বোঝা গেছে ওমেগা সমান 200 পাই কিভাবে লিখলাম? জি স্যার। এই যে কে জানেন প্রশ্ন প্রশ্ন এর মান করতে বোঝা গেছে সেটা? ওমেগা সমান 200 পাই কিভাবে লিখলাম?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওমেগা সমান আবার কি জানি আমরা 2 পাই এফ, গত ক্লাসে দেখানো হয়েছিল ওমেগা সমান 2 পাই এফ আমরা জানি, আর এই পাশে 200 পাই। পাই পাই কাটা যাবে, পাই পাই কাটা যাবে, আর 2 দিয়ে ভাগ দিলে এই পাশে 100 হবে, তাহলে 200 আলটিমেটলি এফ ইকুয়াল টু আমার হবে 100 হার্জ। এই যে এখানে ফ্রিকোয়েন্সি সেটা 100 হার্জ বের করা আছে। একটু বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এরপরে আসি, এরপরে মুছে ফেলি এগুলা। এরপরে মাইনাস আছে, মাইনাস বাদ দিলাম, এক্স আছে, কমন যেটা আছে সেটা ধরলাম, এক্স আছে, তার মানে এক্স এর এই পাশে, এটার পাশে যেটা থাকবে সেটা সমান এটার পাশেরটা সমান হবে, তাহলে কত হবে 2 পাই বাই ল্যামডা, এটা লিখলাম সমান কত হবে, উপরে আছে আমার 20 পাই বাই 17। 20 পাই বাই 17। তাহলে এখান থেকে কাটাকাটি করলে পাই পাই কাটা যাবে, 2 দিয়ে যদি আসলে কাটাকাটি করি এখানে 10 হবে, টেন থাকবে, ল্যামডা সমান 17 বাই 10 দিয়ে 17 ভাগ করলে 1.7 হবে। 17 বাই 10 হবে, 1.7 হবে, আর একক হবে মিটার। এবার বুঝা গেছে ল্যামডা কোথা থেকে আসলো, ল্যামডা মান কিভাবে হইলো। জি স্যার। তারপর ওই ভেলোসিটি বের করতে v সমান হচ্ছে f ল্যামডা, তাহলে f এর মান আর ল্যামডার মান দিয়ে গুণ করলে আমাদের ভেলোসিটি হবে। আচ্ছা এরপরে আমাদের এটা, আচ্ছা এই ওয়েবটা এটা, ওকে দুইটা ম্যাথ আছে, এটা দেখি ইম্পর্টেন্ট ম্যাথ। একটা ওয়েভ ট্রাভেলিং ইন দ্য এক্স ডিরেকশন হ্যাজ অ্যামপ্লিটিউড, ম্যাথটা ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, কোন সমস্যা Yes, sir. থাকলে বলতে হবে। একটা ওয়েভ ট্রাভেলিং ওয়েভ এক্স ডিরেকশনে অগ্রসর হচ্ছে, যে ওয়েভটার অ্যামপ্লিটিউড দেওয়া আছে কত 15 সেন্টিমিটার, তার মানে আমার এ, স্মল এ বলেন অথবা ক্যাপিটাল এ বলেন, সে অ্যামপ্লিটিউড দেওয়া আছে 15 সেন্টিমিটার, ওয়েভ লেন্থ অফ 40 সেন্টিমিটার, ওয়েভ লেন্থ 40 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে আমার কি ল্যামডা দেওয়া আছে, এখন ফ্রিকোয়েন্সি অফ 8 হার্জ, ফ্রিকোয়েন্সি 8 হার্জ দেওয়া আছে, মানে কি এফ দেওয়া আছে, তাই না? তাহলে অ্যামপ্লিটিউড দেওয়া আছে, ওয়েভ লেন্থ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে। The vertical displacement at x equal to 0 t equal to 15 centimeters, এই পয়েন্টটা তেমনটা ইম্পর্টেন্ট না, কারণ এটা আসলে অ্যামপ্লিটিউডের কথাটাই বলছে। যখন সময় শূন্য ডিসপ্লেসমেন্ট শূন্য তখন যেই, যখন সময় শূন্য ডিসটেন্স শূন্য তখন যে ডিসপ্লেসমেন্টটা পাই সেটা আসলে আমাদের অ্যামপ্লিটিউড। তো এই অ্যামপ্লিটিউডের কথা আসলে এখানে বলা আছে, তো এই লাইনটা অতটা আমার এখানে লাগতেছে না। ওকে, তাহলে আমার অ্যামপ্লিটিউড দেওয়া আছে, ওয়েভ লেন্থ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বের করতে হবে কি ওয়েভ নাম্বার, টাইম পিরিয়ড, ওয়েভ স্পিড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সো আগের গুলোর মতো এত সহজ না, নতুন কিছু টার্ম বের করতে হবে, একটা একটা করে আসি, সমস্যা নাই। ওয়েভ নাম্বার, আমরা এর আগে ওয়েভ ভেলোসিটি, ওয়েভ লেন্থ বিভিন্ন কিছু দেখলাম, ওয়েভ নাম্বার দেখি নাই। আচ্ছা ওয়েভ নাম্বার হচ্ছে কে, ওয়েভ নাম্বারকে আমরা কে দিয়ে প্রকাশ করি, আর কে ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা, এই 2 পাই বাই ল্যামডাকে আসলে ওয়েভ নাম্বার বলা হয়, ঠিক আছে। কে সমান কত 2 পাই বাই ল্যামডা, তাহলে 2 আর পাই এর মান বসাইলাম, আর ল্যামডার মান দেওয়াই তো আছে, এই যে 40 সেন্টিমিটার। আচ্ছা তার আগে এখানে কে এর মান কি 2 পাই বাই ল্যামডা কনস্ট্যান্ট? হ্যাঁ, মানে এটা সূত্র, ফর্মুলা, ওয়েভ নাম্বার হচ্ছে 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডাটাই হচ্ছে যে কোনো ওয়েভের ওয়েভ নাম্বার। অ্যামপ্লিটিউড আর ওয়েভ লেন্থ দুইটাই সেন্টিমিটার দেওয়া আছে, তো এই দুইটাকে আমরা মিটারে নিয়ে যাইতে হবে সবসময়, এসে একক ডাইরেক্ট সেন্টিমিটারে করা যাবে না? না, ডাইরেক্ট সেন্টিমিটারে করা যাবে না, কারণ আপনার হচ্ছে যে এখানে এইটাতে মানে এই 1 নম্বরে সমস্যা নাই, 1 নম্বরে সরাসরি সেন্টিমিটার দিয়ে করা যাবে, কিন্তু পরের গুলো সমস্যা হইতে পারে। তো যেহেতু সবগুলা সমস্যা হইতে পারে, একই নিতে হবে। সবগুলো এসে এককে নিয়ে গেলে আমার সেফ, ঠিক জি আছে। স্যার। আপনি যদি সরাসরি সেন্টিমিটার নেন, কোনোটাতে হবে কোনোটাতে ইউনিটের ঝামেলার কারণে ভুল হয়ে যাবে, ঝামেলা হবে। ঠিক আছে। তো সেই জন্য সেফ সাইড হচ্ছে সবগুলোকে আমি এসআই ইউনিটে নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। তো অ্যামপ্লিটিউডকে মিটারে নেওয়া হলো, ওয়েভ লেন্থকে মিটারে নেওয়া হলো, ফ্রিকোয়েন্সি তো হার্জে দেওয়া আছে। তাহলে এখন আমার 1 নাম্বার যে ওয়েভ নাম্বার বের করতে বললো, সে ওয়েভ নাম্বার কে সমান 2 পাই বাই ল্যামডা, মান বসাইলাম এখানে পার মিটার, এটা হবে আনসার, ওয়েভ নাম্বার পার মিটার।
আপনি যেখানে আচ্ছা। সেন্টিমিটার রাখতেন তাহলে এখানে সেন্টিমিটার দিতে হইতো। আচ্ছা 2 নাম্বার আসি। 2 নাম্বার হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড হচ্ছে কি টি ইকুয়াল টু 1/f। টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কি 1/f, যেটা আমরা আলোচনা করছিলাম এই যে আমাদের যখন ওই ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করছিলাম, যে টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, তখন আমরা এটা বলছিলাম যে টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সির অপোজিট হয়। টি ইকুয়াল টু হচ্ছে 1/f। তো সূত্রগুলো মনে রাখতে হবে আর কি। ক্যাপিটাল টি এটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড, পর্যায়কাল আর কি। পর্যায়কাল হচ্ছে ফ্রিকোয়েন্সির এরকম ব্যস্তানুপাতিক 1/f। তাহলে f এর মান তো আমাদের দেওয়া আছে, তাহলে 1/8 হবে। তাহলে এটা ক্যালকুলেট করার পরে যেটা হবে সেটাই হবে আমার টাইম পিরিয়ড, টি সমান এত সেকেন্ড। তো এটা যেহেতু টাইম, এটার একক কি হবে? সেকেন্ড সেকেন্ড হবে। একক অবশ্যই খেয়াল করতে হবে, একক ভুল হলে নাম্বার মানে কাটা হবে। এরপর আসে ওয়েভ স্পিড। 3 নাম্বার কি বলছে? ওয়েভ স্পিড। ওয়েভ স্পিড বের করতে মানে আসলে ওয়েভ ভেলোসিটি সেটা আর কি। তাহলে সেটা তো আমাদের পুরাতন আগে করলাম, v ইকুয়াল টু f ল্যামডা, ওইটা করলাম। ওইটা থেকে আমার হয়ে গেল এটা 3π/2 3.2 মিটার পার সেকেন্ড। লাস্টে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সমান 2πf। তাহলে 2πf সবই দেওয়া আছে, এটা করার পরে একক যেটা হবে সেটা রেডিয়ান পার সেকেন্ড। এটাকে রেডিয়ান পার সেকেন্ড বলে, আর এডি মানে হচ্ছে রেডিয়ান। তাহলে এই রেডিয়ান পার সেকেন্ড হবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির একক। বুঝা গেছে? তাহলে ম্যাথটা কিন্তু সহজ, শুধু ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। ওয়েভ নাম্বার k সমান 2π/λ, টাইম পিরিয়ড হচ্ছে 1 t ইকুয়াল টু 1/f। আর এটা এগুলো তো আমরা আজকে ইউজ করছি। স্যার হ্যাঁ বলেন। অ্যাঙ্গুলার শেষের যেটা দেখাইলেন একটু নিচে নিয়ে যান। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে কি আমরা রেডিয়ান পার সেকেন্ড এটা ইউজ করব সব সময়? হ্যাঁ, নাকি এটা ওটা এসআই একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, সবসময় রেডিয়ান পার সেকেন্ড ইউজ করবেন। ট্রেনগুলার জিনিসটা কি বুঝতে পারিনি। কৌণিক নরমাল ফ্রিকোয়েন্সি আর কৌণিক ফ্রিকোয়েন্সি পার্থক্য আছে না? নরমাল ফ্রিকোয়েন্সি কি জাস্ট সোজা লিনিয়ারলি কোন একটা জিনিস যাচ্ছে, ওয়েভটা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটা শুধু ফ্রিকোয়েন্সি। ওয়েভটাকে যদি আপনি অ্যাঙ্গুলার চিন্তা করেন তাহলে কি হয়, মানে সার্কুলার ওয়েভ যদি হয় তখন সেটা সেই ফ্রিকোয়েন্সিটা কি হবে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কৌণিক। আচ্ছা লাস্ট ম্যাথ এখানকার, এই ম্যাথে কি বলা হয়েছে যে ওয়েভ লেন্থ অফ এ পার্টিকুলার ওয়েভ ইজ এত সেন্টিমিটার। ওয়েভ লেন্থ দেওয়া আছে এত সেন্টিমিটার, দ্যাট মিন্স ল্যামডার মান দেওয়া আছে। ফেজ ডিফারেন্স ইজ π/6। ফেজ ডিফারেন্স দেওয়া আছে, হোয়াট উড বি পাথ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের একটা রিলেশন আমরা পড়ছিলাম, মনে আছে? এই যে দেখাই আসি, প্রগ্রেসিভ ওয়েভের যখন ইকুয়েশন বের করলাম তখন এই যে ফেজ ডিফারেন্সের মানটা বের করে পাথ ডিফারেন্সের সাথে রিলেশনটা, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2π/λ ইনটু পাথ ডিফারেন্স, সেটা আমরা এরকম একটা ঐকিক নিয়মের সাহায্যে করে এই ইকুয়েশনটা আমরা বের করছিলাম। সো যদি এখন না ধরতে পারেন তাহলে এই ক্লাসের রেকর্ডিং এ এই জায়গাতে গিয়ে শুনে আসবেন যে এই ইকুয়েশনটা কিভাবে আসছে। তো এখন আমার ম্যাথ করার জন্য আর এটা আমি পুরো করে দেখাচ্ছি না, যেহেতু আমি অলরেডি একবার পড়াইছি। কিন্তু সূত্রটা মনে রাখতে হবে যে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2π/λ ইনটু পাথ ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো পরীক্ষা ফেজ ডিফারেন্স দেওয়া থাকলে পাথ ডিফারেন্স বের করতে হবে, বা পাথ ডিফারেন্স দেওয়া থাকলে ফেজ ডিফারেন্স বের করতে হবে, যে কোনো একটা দেওয়া থাকবে অন্যটা বের করতে বলা হতে পারে। ঠিক আছে? তো এরকমই আমাদের লাস্ট ম্যাথটা। এখানে আমার ফেজ ডিফারেন্স দেওয়া আছে π/6, হোয়াট উড বি পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্সটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? খুবই সহজ ম্যাথ। ফেজ ডিফারেন্স পাই সমান এটা লিখলাম, ওয়েভ লেন্থ 10 সেন্টিমিটার আছে ওটাকে মিটার করে ফেললাম, পাথ ডিফারেন্স বের করতে হবে x। তাহলে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2π/λ ইনটু পাথ ডিফারেন্স করলাম। ফেজ ডিফারেন্সকে আমরা পাই দিয়ে লিখি আর পাথ ডিফারেন্সকে x দিয়ে লিখি, সিম্বল আর কি। তাহলে আমরা সেটা এখন এই যে 2π/x 2π/λ, এই যে 2π/λ আর x, মানে এই পাশটাকে আগে এই পাশে নিয়ে গেছি আর কি, আর এই পাইকে আমি এই পাশে নিয়ে গেলাম, সাইড চেঞ্জ করছি আর কি। যেহেতু আমার আসলে পাথ ডিফারেন্স বের করতে হবে সেই জন্য পাথ ডিফারেন্সকে আমরা বাম পাশে নিয়ে গেলাম। তাহলে x এর মান বের করতে হবে, একটু আড়াআড়ি গুণ করলাম, গুণ করে এরকম ফরম্যাটে চলে আসলো। তাহলে এখন তো সবগুলা ভ্যালুই দেওয়া আছে। ফেজ ডিফারেন্স আমার দেওয়া আছে π/6, এটা মান π/6 দেওয়া আছে, ল্যামডাও দেওয়া আছে 0.1, আর এটা তো আমরা জানি, এটা বসানোর পরে আমার আনসার চলে আসবে। বোঝা গেছে কিনা? কারো কোনো সমস্যা আছে এটাতে? না স্যার।
স্যার পিডিএফটা একটু শেয়ার করে দেন স্যার। ক্লাসরুমে আপলোড করা আছে। স্যার এগুলো তো চর্চা দিতেন স্যার, মানে বাসায় কাজ দিতেন তাহলে স্যার? আলোচনা ভালো হতো। আচ্ছা ম্যাথ করা যেগুলো আছে স্যার এইগুলো সব কি দেওয়া আছে? আগেরটাতে তো স্যার ম্যাথ গুলো ছিল না। দুইটা করেন, কোর্স regular গুলো নেই স্যার। চেক করবেন, ঠিক আছে? আর গত ক্লাসে বলছি না যে নতুনটা আপলোড দিব, গত ক্লাসের পর পরে আপলোড করে দিছি। লিস্টটা দেওয়া আছে। তো ওই ক্লাসরুমে আগে চেক করবেন সবসময়, ঠিক আছে? ক্লাসরুমে আমি গত ক্লাসের পর পরে দিয়ে দিছি। স্যার গত ক্লাসের রেকর্ডটা তো পাইনি স্যার। রেকর্ড পান নাই কেন? রেকর্ড ওই আপলোড করা ইউটিউবে আছে। আছে, ইউটিউবে। আপনি Record, ক্লাসরুমে ইউটিউবে ঢুকে স্যার। ক্লাসরুমে দেখবেন লিংক দেওয়া আছে, অল ক্লাস রেকর্ডিংস, এরকম একটা লিংক দেওয়া আছে। ওই লিংকে গেলে সব ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবেন একটা একটা করে, জি স্যার সবগুলো আছে। ঠিক আছে? তাহলে আমরা আমাদের এই প্রথম যে চ্যাপ্টারটা সেটা শেষ করলাম, ওকে? সবকিছু বুঝতেছি, বাট ইংলিশের জন্য অনেক প্রবলেম হচ্ছে। ইংলিশ মানে খুব বুঝতেছি না স্যার, এমন অবস্থা। ইংলিশ জি স্যার। ইংলিশটা স্যার ইংলিশ গুলো বাংলা বোঝা স্যার, যাচ্ছে, মানে মানে জিনিসটা বোঝা যাচ্ছে। স্যার বাংলা ক্লিয়ার স্যার, মানে ইংলিশে যখন টার্মগুলো লিখতে যাবো স্যার, মানে যে কথাগুলো স্যার তখন একটু এখন সমস্যা স্যার মানে হচ্ছে। ক্লাসগুলো স্যার অনেক খালি প্যারা মনে হচ্ছে ইংলিশের জন্য স্যার। প্রথম 2 সেমিস্টার এই প্যারা সহ্য করতে হবে, কিছু করার নাই আসলে। ইংলিশে স্যার তবুও তো স্যার আপনি স্যার মানে প্রতিটা মানে ওয়ার্ড গুলো স্যার বলে দিচ্ছেন, আর বাকি কতগুলো ক্লাস হচ্ছে সমস্যা হইতেছে, অনেক সময় ইংলিশ আমরা বুঝি না। আচ্ছা, ওই যে স্যার আসলে যেমন তাও যে বুঝতে পারছি ভালোভাবেই। আমি তো ওই যে আমার মূল ব্যাপার কি, মূল টার্গেট হচ্ছে যে জিনিসটা আগে বুঝানো, ওকে? তো এখন আমাদের ভাষা হচ্ছে বাংলা, বাংলাতে বোঝালে সবচেয়ে বেশি সুবিধা হয়। বাংলাতে জি স্যার। পুরাটা সবগুলো টার্মেরও বাংলা করে দিলাম, এবং আস্তে আস্তে টার্মের সাথে যদি আমি বাংলা করে দিই, তাহলে আমি বাংলার সাথে ইংলিশটার আস্তে আস্তে পরিচিত হইলো আমার। এটা করে আমি আস্তে আস্তে আগাই। প্রথম 2 সেমিস্টার আমার একটু কষ্ট হবে, আপনাদের প্রথম 2 সেমিস্টার একটু হয়তো বা ইংলিশের সাথে অ্যাডজাস্ট হতে কষ্ট হবে, কিন্তু পরবর্তী দিকে ঠিক হয়ে যাবে, বুঝছেন? প্রথম সেমিস্টার গুলোতে এই সমস্যা শুধু আপনাদের না, আপনারা মনে করেন না যে শুধু আপনাদের সমস্যা হয়। ইভেন ডে ব্যাচ, ইভিনিং ব্যাচ, সব ব্যাচেরই প্রথম সমস্যা হয় ইংলিশে। স্যার সবই বুঝি, কারণ কি জানেন, প্রথম সেমিস্টার গুলাতে এমন কোর্সই দেওয়া যেগুলা সহজ কোর্স, এবং এগুলা মোটামুটি আগে থেকে কিছু না কিছু ধারণা থাকে। এই ধরনের কোর্সগুলাই প্রথম দিকে দেওয়া হয়, কারণ কি যেন টপিকটা সহজ থাকে, আপনি আস্তে আস্তে ইংলিশের সাথে অ্যাডজাস্ট হতে পারেন, ঠিক আছে? তো এটা ভয় পাইয়েন না, আস্তে আস্তে। কারণ কি এখন তো আসলে মানে সত্য কথা বলতে অনলাইনের কারণে আপনি ইংলিশের যেই প্রবলেমটা হইতো সেটা আসলে অতটা ফেস করেন না, সত্য কথা যেটা। কারণ আপনি যখন ফিজিক্যালি যদি আপনার ক্লাস করতেন, হ্যাঁ, ফিজিক্যালি যখন ওই রুমের মধ্যে বসে 2 ঘন্টা মিড টার্ম পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা দিতেন, 2 জন স্যার গার্ড দিত, তখন পুরাটাই আপনি ইংলিশে একদম নিজে নিজে বসে বসে ইংলিশে লিখতে হইতো, ঠিক আছে? ওইটা ছিল বড় কষ্টকর। কিন্তু এখন অনলাইনে কি হচ্ছে, আপনি ইংলিশে লিখতেছেন ঠিক আছে, কিন্তু আপনার কাছে ওপেন বুক এক্সাম হচ্ছে, আপনি একটা ওয়ার্ডের ইংলিশ জানেন না, আপনি সুন্দর গুগল থেকে সেটা সেই ওয়ার্ডের ইংলিশটা জেনে ইউজ করতেছেন। সো ইংলিশটা আপনাকে আমি বলবো সত্য কথা যে আগে ওরা যেরকম প্রবলেম ফেস করতো, আপনারা সেই তুলনায় অনেক কম প্রবলেম ফেস করা উচিত, কারণ আপনাদের ওপেন বুক এক্সাম হয়, ঠিক আছে? সবে বুঝছি স্যার, কিন্তু মানে একবারে শব্দ তো তৈরি করতে পারতেছি না, এই জন্য সমস্যা হচ্ছে, সেন্টেন্স তো হচ্ছে না। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কি আপনাদের পরীক্ষাগুলো অনেকটা হচ্ছে যে আবার ভাইভা আছে, এমসিকিউ টাইপ কোশ্চেন হয়, যেমন অনেক কোশ্চেন আছে এমসিকিউ টাইপ কোশ্চেন, আবার ভাইভা কোশ্চেন যেগুলোতে আপনার ইংলিশটা লাগতেছে না। কারণ ভাইভাই ইংলিশ বলতে বলি, কিন্তু ইংলিশ না বলতে পারলো বাংলা বললো, ওকে আনসার সব অ্যাকসেপ্ট করি, তাহলে এখানেও আপনি কিন্তু বাংলা দিয়ে পার পেয়ে যাচ্ছেন। আবার এমসিকিউ টাইপ কোশ্চেন এখানে হচ্ছে, যেখানে আপনি ইংলিশ না জানলেও শুধু টিক মার্ক দিয়ে নাম্বার পেয়ে যাচ্ছেন। এগুলাতে কি আপনার ইংলিশটা, যেখানে আপনার সরাসরি পরীক্ষা হইলে আপনি বাধ্য ছিলেন সবগুলো ইংলিশ লেখার জন্য, সেখানে অনলাইনে কিন্তু আপনি এই শুধু ভাইভাতে বাংলা কথা বলে আর এমসিকিউ টাইপ কোশ্চেনের টিক মার্ক দিয়ে আপনি কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছেন। সো আমি বলবো যে এগুলো তো ইন ফিউচারে স্যার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এখানে ওই যে ব্যালেন্স করতে হবে, শুধু আপনি যেমন সুবিধা পাচ্ছেন অসুবিধা হচ্ছে। আমি বলবো যে এই যে আপনি কেউ বলতে পারেন যে স্যার এটা অসুবিধা, যে স্যার আমি শুধু বাংলা কথা বলে নাম্বার পেয়ে যাচ্ছি বা টিক দিয়ে নাম্বার পেয়ে যাচ্ছি, এটা যদি কেউ বলেন সুবিধা, আমি বলবো যে এটা অসুবিধা, কারণ ইংলিশ আপনার একটু অসুবিধা হচ্ছে। আবার একটু আগে আপনারাই বললেন যে স্যার সবকিছু ইংলিশে পারি না, সো ইংলিশের কারণে প্রবলেম। তাহলে সেক্ষেত্রে সব ইংলিশের থেকেও কিছু কিছু বাংলায় বলে একটু ব্যালেন্স হইলো। আমি মনে করি যে প্রথম সেমিস্টারে এটাই আসলে উপযুক্ত, একটু ব্যালেন্স হইলো। পুরোপুরি সব ইংলিশে দিয়ে যদি আমার নাম্বার খারাপ আসে,
তার থেকে কিছু বাংলা ইংলিশ মিক্স হয়ে আমার প্রথম 2টা সেমিস্টার রেজাল্টটা ভালো হইলেই ভালো, তাই না? জি স্যার। তো এটা ব্যালেন্স করা আর কি, আমি মনে করি এটা একদম পারফেক্ট আছে, জি অসুবিধা স্যার, নাই। পারফেক্ট। কে জানি একটু হ্যান্ড রেজ করছেন, জাহিদ হাসান রানা, কিছু বলবেন? স্যার আমাদের ক্লাস রেকর্ডিং গত ক্লাসের অর্থাৎ গতকালকের রেকর্ডিংটা আমি পাচ্ছি না স্যার। ওটা কি ইউটিউবে আপলোড করা হয়েছে নাকি ক্লাসরুমে আপলোড করা হয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আপনার। আমি তো মানে এই দেখেন, আপনাদের যে ক্লাসরুম, সবসময় ক্লাসরুমে যাবেন, যে কোনো কিছুর জন্য ক্লাসরুমে যাবেন। জি স্যার, ক্লাসরুমে অল ক্লাস রেকর্ডিং এ আমি দেখাচ্ছি শুধু একটা রেকর্ডিং। না, এটা রেকর্ডিং কিভাবে থাকে? আমি তো কালকে আপলোড করলাম, সেটা তো হওয়ার কথা না। দেখি, যেমন এটা আপনাদের ক্লাস, এই যে ক্লাস ওয়ার্ক, সেটা তো হওয়ার কথা না। এই যে আপনি লিংকে যাবেন, জি স্যার, দেওয়া আছে সব দেওয়া আছে। পেয়েছি স্যার, পেয়েছি। আমি তো নিজেই এখন ইয়ে হয়ে গেছিলাম, আসলে ঠিক জায়গায় আপলোড হয়েছে কিনা। একটু সময় নিচ্ছে। ওই লিংকের ভিতরে হ্যাঁ, শুধু লিংকের দিকে তাকাইলে হবে? আপনি লিংকে জি যাবেন, স্যার। দেখেন এই যে সবগুলো 1 2, কালকে ক্লাসে 2টা ফাইল ক্রিয়েট হয়ে গেছিল, সেজন্য কালকে 2টা ফাইল আপলোড দেওয়া আছে, 3 এর এ আর 3 এর বি। জি স্যার, বুঝতে আজকে পেরেছি। ক্লাসের পরে ইনশাআল্লাহ 4 নাম্বার হিসেবে সেটা এই নিচে পাবেন, ঠিক আছে? ওকে সব সময় এখানে আসবেন। ওকে। এন্ড স্যার আমাদের ম্যাথ ক্লাসের জিনিসগুলো বুঝতে প্রবলেম হচ্ছে, যেমন ভগ্নাংশ, লব, হর, এইগুলো ইংরেজিতে আমরা জানি না। তো ম্যাম যখন কন্টিনিউয়াসলি ওইগুলো ইংরেজিতে বলতে থাকে তখন আমাদের জি স্যার, আমি বুঝতে ওটাই অনেক প্রবলেম হয়। বলছিলাম স্যার, আপনি তো সবগুলাই মানে ভালোভাবে বাংলায় বুঝে দিচ্ছেন, কিন্তু মানে কোন ম্যাডাম? আপনার ম্যাথ ক্লাসটা নিলে ভালো হতো স্যার। জাকিয়া সুলতানা আমাদের। জাকিয়া সুলতানা না? মানে আপনার মতো হচ্ছে না স্যার বাকি ক্লাসগুলো স্যার। জি স্যার, ম্যাথ আর কিছু বুঝতে পারতেছি না। ম্যাম কোথা যদি থেকে কি আপাতত হচ্ছে? 2টা আপনার ক্লাস যদি ক্লাসটা অনেক বাংলায় ভালোভাবে বোঝা করতো যায় স্যার। তাহলে খুব না, ভালো আমি হতো। বলি 2টা ক্লাস শুনেন, যদি বাংলায় করতো। শুনুন আমি বলি, আপনারা অসুবিধা নাই, আপনারা বিশেষ করে সিআর বা যে কোনো একজন, এই যে আমার সাথে যেরকম কথা বলতেছেন এইভাবে ম্যাডামের বললেন, ম্যাডাম আমরা তো আসলে প্রথম সেমিস্টার, ইংলিশে আমাদের একটু প্রবলেম হয়, সো যে টার্মগুলো আসলে যেমন আমাদের প্রতিনিয়ত ইউজ হচ্ছে, যেমন ভগ্নাংশ বা এরকম প্রতিনিয়ত আমাদের ইউজ হচ্ছে, বারবার আপনি বলতেছেন, সো এইরকম টার্মগুলো যদি আমাদেরকে একটু বাংলায় এখন প্রথম দিকে একটু বলতেন, তাহলে দেখা যাচ্ছে যে কয়েকদিন পরে সেটা আমরা অভ্যস্ত হয়ে যাইতাম যে ওকে এটা। কিন্তু আমরা দেখা যাচ্ছে এখন বাংলাটাই বুঝি না, আপনি যখন বারবার ইংলিশ বলেন সেটা আমাদের আমরা বুঝতে পারি না যে এটা আসলে আপনি ভগ্নাংশটাই মিন করতেছেন বা ওইটাই মিন করতেছেন। তো প্রথম দিকে একটু ম্যাডাম আমাদেরকে বাংলা বলে দিলে ভালো হতো। তো আপনারা রিকোয়েস্ট করেন, দেখবেন ম্যাডাম শুনবে, হয়তোবা উনি বুঝতেইছে না যে আপনারা ইংলিশের জন্য এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? ওকে। বলতে হবে, বুঝছেন, মানে বললেই হবে। মানে অনেক সময় হয় কি টিচাররা হয়তো বা বুঝে না যে আমার ক্লাসে কি কি প্রবলেম হচ্ছে, কারণ অনেকে তো, সবাই তো, আমি জানি না আমি কতটুকু আপনাদের সাথে ফ্লেক্সিবল ফ্রেন্ডলি, কিন্তু সব টিচার বিশেষ করে ম্যাডামরা তো একটু গ্যাপ থাকে, আমরা ছেলে টিচাররা যতটুকু সহজে মিশে যাইতে পারি, তো সেই ক্ষেত্রে হয় কি ওই সব স্যার কথা। বাংলা ইংলিশ একসাথে আপনি মিক্স অনেক করে ভালো পড়াইলে বলেছেন। স্যার এটা বুঝতে সবার ইজি হয়, কারণ হ্যাঁ, স্যার হ্যাঁ। আমরা যদিও বাংলাদেশের স্টুডেন্ট, এই জন্য আমাদের যত ইংলিশ ভার্সনই থাকুক না কেন, দিন শেষে কিন্তু আমরা বাংলাতেই কমফোর্ট ফিল করবো। না সেটাই, কিন্তু এখানে শুনেন, মানে এখানে কিন্তু মানে ব্যালেন্স করতে হবে, সবচেয়ে বড় কথা। আপনাকে শুধু বাংলা পড়াইলে এটা আপনারই বড় ক্ষতি হবে, ঠিক আছে? কারণ আপনি সব দুনিয়া মানে এই পড়ালেখা আপনার যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে আপনার ইংলিশে আপনার লিখতে হবে, দুইটা সেন্টেন্স লিখলে আপনার ইংলিশে লিখতে হবে। তো সারাক্ষণ আপনার সাথে বাংলা বাংলা পড়াইলাম, আপনার কিন্তু সেটা ক্ষতি আছে। আপনি হয়তো বুঝলেন, কিন্তু আপনার সেটা প্রকাশ করতে হবে তো, তাই না? প্রকাশ করার মাধ্যম জি আপনার স্যার। ইংলিশ। তাহলে শুধু বাংলা বাংলা পড়লে আপনার ক্ষতি। আবার শুধু না ইংলিশ স্যার, ইংলিশ শুধু শুধু ইংলিশ ইংলিশ স্যার, পড়ে গেলাম, তখন স্যার, আপনি বুঝলেন না ভালো করে, সেটাও অসুবিধা। স্যার, এখানে এখানে মেন ইস্যু হচ্ছে স্যার, ম্যাডাম যেটা ফার্স্ট বলছেন টাইম স্যার সেটাই একটু, শুধু অ্যাপ্লাই করা হয়। মেন ইস্যু ফার্স্ট টাইম হচ্ছে যদি সেটা। একটু বাংলা ইংলিশ মিক্সড করে পড়াইতো তাহলে আস্তে আস্তে মানে স্টুডেন্টরা একটু ইংলিশের দিকে আগাইতে পারতো, কারণ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ সেটাই। করে ইংলিশ টোটাল লিখতে শুরু করলে কিন্তু এটা বুঝতে প্রবলেম হয়। হ্যাঁ, স্যার হ্যাঁ, আসলে আমাদের কাছ থেকে ম্যাডামের কাছে কোনো ফিডব্যাক যায় নাই যে আমরা বুঝতেছি না বাংলা বা ইংরেজি। হ্যাঁ, সেটাই এটা আমি বলি, আমাদেরও কারণ এটা হয় ব্যর্থতা। কি, ওই যে ওই যে ক্লাসে যদি ফ্রেন্ডলি না হয়, মানে একটা গ্যাপ যত বেশি, স্টুডেন্টদের প্রবলেম তত কম টিচারের কানে আসে। আর স্টুডেন্টদের প্রবলেম টিচারের কানে কম আসা মানে কি, টিচার মনে করতেছে যে না কোনো প্রবলেম নাই, তাই না?
এখানে গ্যাপ জি যদি না স্যার একদম থাকে, কারেক্ট স্যার। গ্যাপ যদি না থাকে তাহলে স্টুডেন্টরা একটু প্রবলেম ফেস করলে স্যারকে ইজিলি বলে ফেলতে পারে যে স্যার এটা তো আমার প্রবলেম হচ্ছে স্যার, বা এটা স্যার এটা করলে আমাদের জন্য ভালো হয়। তখন স্যারও সহজে বুঝতে পারে যে ওকে আমার এখন এটা এইভাবে ওদের জন্য এইভাবে করা উচিত। তো এটা আসলে ম্যাডাম হয়তো বা বুঝতে পারতেছে না। আপনারা আগায় আসেন, আপনারা যে কোনো একজন বলেন, দেখবেন যে ম্যাডাম সেটা অনুযায়ী নেবে, অ্যাকশন নেবে। ঠিক আছে? আর অন্য কোর্সগুলো কি অবস্থা আপনাদের? অন্যান্য কোর্সের ম্যাথ তো এটা বললেন, আর অন্য কারা কারা কোর্স না? বাকি সবগুলো পারফেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলুন তাহলে আমরা আর একটু পড়ালেখা করি। আচ্ছা ঠিক আছে, এখানে একটু ইয়ে করে নি। একটা জিনিস কি একটু ইয়ে করি, মানে নতুন চ্যাপ্টার শুরু করার আগে কিছু একটু ইম্পর্টেন্ট কথাগুলো সারাই নি। যেমন আমাদের ওই যে স্ক্রিন শেয়ার করে দেখাই। ওকে, সো এটা হচ্ছে আপনাদের ক্লাসের আর কি, এটা আর কি মানে অ্যাটেন্ডেন্স শিট বলতে পারেন। মানে এখানে আমাদের আজকে 9 তারিখের ক্লাসটা এটা, ঠিক আছে? তো 9 তারিখে আমরা ক্লাসটা করলাম। এরপরে এখন আমাদের আসলে ওই মিড টার্মের আগে, মিড টার্ম পরীক্ষার আগে আমাদের একটা ক্লাস টেস্ট নিতেই হবে। সেটা আমি মনে আছে আমি যখন বলছিলাম যে একটা ক্লাস টেস্ট নিতে হবে। আর আর ওই যে প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট 5 মার্ক যেটা ছিল সেটা থেকে যে কোনো একটা আমি বলছিলাম যে আমরা মিড টার্মের আগে নেব। মনে আছে তো না আমার কথাগুলো আগে বলছিলাম? আচ্ছা, এখন আমি যেটা ডিসিশন নিলাম যে আপনাদের তো আসলে ক্লাস শুরু হয়েছে অনেক পরে, আজকে নিয়ে মনে হয় 4 নাম্বার ক্লাস মাত্র। তো সেই ক্ষেত্রে আসলে আমি একটা ক্লাস টেস্ট নিব আর প্রেজেন্টেশনটা নিতে চাই। ঠিক আছে, প্রেজেন্টেশনটা আমি একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন, আমাকে আগে বলতে দেন, তারপরে যত প্রশ্ন আছে ইচ্ছা মতো করেন, অসুবিধা নাই, আগে আমি নিজে বলে নিই। প্রথম হচ্ছে প্রেজেন্টেশনটা আমি নিব। তো নরমালি প্রেজেন্টেশন দুইটা ওয়েতে নেওয়া হয়, দুইটা ওয়েতে। সেটা হচ্ছে কি যে ক্লাসে সরাসরি আপনারা প্রেজেন্টেশনটা দিবেন। এখন আমি যেরকম এরকম স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, আপনারাও এরকম সিমিলারলি স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন। স্ক্রিন শেয়ার করে দেখাইয়া যে কোনো একটা টপিকটা কি সেটা পরে আসতেছি, সেটা স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন। 4-5 মিনিট সময় নেবেন, সেভাবে হয় ক্লাস টাইমের মধ্যেই একজন একজন করে দেখাইলেন সেটা। এটাও একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে যে আপনি রুমের মধ্যে আপনার বাসার মধ্যে যে কোনো সময় সুন্দর করে একটা প্রেজেন্টেশন রেকর্ড করলেন, ঠিক আছে? রেকর্ডটা পর আমার গুগল ক্লাসরুমে আপলোড করে দিলেন, ঠিক আছে? পরবর্তীতে আমি সেই গুগল ক্লাসরুমে আপনার রেকর্ডিংটা দেখে আপনাকে নাম্বার দিয়ে দেব। তাহলে এই দুইটা মাধ্যমেই প্রেজেন্টেশনটা করা হয়। কোনো কোনো টিচার সরাসরি ক্লাসে নেয়, কোনো কোনো টিচার এরকম বলে যে তোমরা রেকর্ডিং করে রেখো, রেকর্ডিং করে ক্লাসরুমে আপলোড করে দিও। দুই মাধ্যমে অ্যালাউড, দুই মাধ্যমের জন্যই আমাদেরকে বলা আছে যেভাবে আমরা পছন্দ করি সেভাবে নিতে পারি। তো সেক্ষেত্রে আমি যেটা প্রিফার করি, ক্লাসে সরাসরি প্রেজেন্টেশনটা যখন দেয় সেটা অনেক সময় লাগে এবং অনেক লেন্দি হয়ে যায়, ক্লাস টাইমটা অনেক নষ্ট হয়। তো সবচেয়ে বেটার হয় অন্য ব্যাচের সাথে যেটা করছি যে আপনারা নিজের বাসায় বসে রেকর্ড করবেন, রেকর্ড করে ক্লাসরুমে আপলোড করে দেবেন। ক্লাসরুমে আপলোড করার জন্য আমি ওই যে একটা সেকশন ক্রিয়েট করে দেব, দেখবেন যে সেই সেকশনে ঢুকে আপনি সুন্দর আপলোড করতে পারবেন। ঠিক আছে, এখন আসি যে প্রেজেন্টেশনটা কি বা কিভাবে কি তৈরি করবেন। কোনো কোর্সের তো এখনো করেন নাই, তাই না? এটাই মনে প্রথম প্রেজেন্টেশন নিয়ে কথাবার্তা, তাই তো? জি স্যার। কোন কোর্সে করছেন? না একটা হয়েছে ইলেকট্রিক, না স্যার ইলেকট্রিক্যালটা হয়েছে। জি স্যার একটা ক্লাসরুম আপলোড করছি। এটা অ্যাসাইনমেন্ট, ওইটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে বুঝছি, আমি বলতেছি। তাহলে আসলে প্রেজেন্টেশনটা কি? পাওয়ার পয়েন্ট আছে না? পাওয়ার পয়েন্টের সাথে তো সবাই পরিচিত আছে নাকি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমি একটা টেমপ্লেট বা একটা ফরম্যাট দেখাবো। তো যেটা করতে হবে পাওয়ার পয়েন্টের মধ্যে 4-5টা স্লাইড বলেন, সেটা যেটা 5 মিনিট সময় যাবে বলতে পারে। মানে আসলে স্লাইডের সংখ্যা অনেকে জিজ্ঞেস করে যে স্লাইড কয়টা স্লাইড দেব। তো স্লাইডটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে মিনিট। আপনি যেটা রেডি করবেন সেটা 5 মিনিটের মধ্যে বলতে পারলে হয়েছে, ঠিক আছে? এখন 5 মিনিটে যদি 10 স্লাইড বলতে পারেন 10 স্লাইড, অসুবিধা নাই। যদি বলেন স্যার 3 স্লাইডে ভালো করে 5 মিনিট ধরে বলবো, সেটা ওকে, বাট টাইমটা 5 মিনিট।
এর মধ্যে এখন টপিক হচ্ছে কি, টপিকটা কি খুবই মনোযোগ দিয়ে শুনেন। আমরা কি এই চ্যাপ্টারে কি পড়লাম? ওয়েবস নিয়ে বিভিন্ন পড়ালেখা করলাম, তাই না? ওয়েবস কাকে বলে, ওয়েবস কত প্রকার ও কি কি, তারপরে বিভিন্ন প্রকার ওয়েব, ট্রান্সভার্স ওয়েব, লংজিটিউডাল ওয়েব, এগুলার আবার ডেফিনেশন দিলাম, এগুলোর উদাহরণ দিলাম। প্রগ্রেসিভ ওয়েব পড়লাম, প্রগ্রেসিভ ওয়েবের ইকুয়েশন পড়লাম। লাস্টে গিয়ে স্টেশনারি ওয়েব মানে স্থির তরঙ্গ পড়লাম, স্থির তরঙ্গের ইকুয়েশন পড়লাম, ওটা থেকে নোটস, অ্যান্টি নোটস, এসব ব্যাপারগুলো দেখলাম, তাই না? তার মানে ওয়েব রিলেটেড ব্যাপার স্যাপারগুলো তাই তো। তাহলে আপনি হচ্ছে যে প্রেজেন্টেশনের যেটা দিবেন সেটা হচ্ছে ওয়েব রিলেটেড, ওয়েব রিলেটেড যে কোনো টপিক আপনি চুজ করতে পারেন। ইভেন এর বাইরেও আপনি যদি মনে করেন যে ওয়েব এন্ড সিলেকশনের বাইরেও আপনি যে কোনো টপিক, ফিজিক্স রিলেটেড যে কোনো টপিকে শো করতে পারেন। এই প্রেজেন্টেশনটা আসলে কেন জানেন? এই 5 মার্কটা কোর্সে কেন রাখা হয়েছে? সেটা রাখা হয়েছে আপনি ওই টপিকটাই কিরকম ভালো জানেন সেটা না, রাখা হয়েছে মেইনলি আসলে আপনি কতটা ভালোভাবে কমিউনিকেশনটা করতে পারেন, কত সুন্দর করে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, কত সুন্দর করে আপনি বলতে পারেন, এটা হচ্ছে মেইন। ওই টপিকটা কি চুজ করছেন বা টপিকটা কতটা ভালো বুঝছেন সেটা আসলে মানে পরের পার্ট, সেটা এখানকার মানে মুখ্য না, এটা গৌণ পার্ট। তাহলে মুখ্য পার্ট হচ্ছে কি আপনি প্রেজেন্টেশনটা কত সুন্দর করে করছেন এবং প্রেজেন্টেশনটা কত সুন্দর করে বলতে পারতেছেন, এটা হচ্ছে আমার মূল ব্যাপার দেখার। এটা ভালো হইলে আপনি ভালো মার্ক পাবেন। টপিক কোনটা চুজ করছেন সেটা আমার কাছে অত মেইন ইস্যু না। বুঝা গেছে টপিকের ব্যাপারে? সো টপিকটা তাহলে আপনি কি করবেন, যে কোনো টপিক ওয়েব রিলেটেড, যেটা আমি ওয়েব রিলেটেড পড়াইছি সেক্ষেত্রে ওয়েব রিলেটেড করলে হয়তো বা আপনাদের সুবিধা হবে, আমার মনে হইতে পারে হচ্ছে, কিন্তু সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। যে কোনো টপিক নিতে পারেন, যে কোনো টপিক নিয়ে সেটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আচ্ছা হ্যাঁ, হ্যান্ড রেজ করছেন, আমি আসতেছি পরে। তাহলে কি করতে হবে, পাওয়ার পয়েন্ট খুলতে হবে, পাওয়ার পয়েন্ট খুলে এরকম যে কোনো একটা টপিক বসায়া ওইটা নিয়ে 4-5 মিনিট বলতে হবে, ওইটাকে রেকর্ড করতে হবে। এখন রেকর্ড এই জুম দিয়েও রেকর্ড করতে পারেন বা স্ক্রিন রেকর্ড করার বিভিন্ন ওয়ে আছে, সে পাওয়ার পয়েন্টও স্ক্রিন রেকর্ড করা যায়। এভাবে বিভিন্ন স্ক্রিন রেকর্ড করে 5 মিনিটের একটা ভিডিও করে আপলোড করে দিতে হবে। ভিডিওর সময় আপনার অবশ্যই পাওয়ার পয়েন্টটা তো স্লাইডটা তো দেখাই যাইতে হবে এবং আপনার মুখের কথা যেটা বলতেছেন কথাও শোনা যাইতে হবে। মানে আমার এরকম ক্লাস রেকর্ডিংটা আপনারা যেরকম পাচ্ছেন, দেখতে হচ্ছেন, আমার কথাও শুনতেছেন, সেম কাইন্ড অফ করতে হবে আর কি। ওইটা করে ক্লাসরুমে আপলোড করতে হবে। আচ্ছা এবার আসি দেখি এই পর্যন্ত আপনাদের কোনো কথা আছে কিনা। হ্যাঁ, কে জানে কি বলতে চাচ্ছেন বলেন। হ্যাঁ বলেন। অনেকে স্যার মোবাইলে আসলে করবে, সেক্ষেত্রে পাওয়ার পয়েন্টে তো করা সম্ভব, কিভাবে করবো আসলে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলতেছি। সো প্রবলেম গুলার সমাধানও আছে। প্রথম কথা হচ্ছে কি, মানে চেষ্টা করতে হবে, মানে একটা বেস্ট ট্রাই করতে হবে একটা কম্পিউটার কাছে ধরে পাওয়া এবং কম্পিউটার কাছে ধরে পায়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা প্রেজেন্টেশন করা। এটা খুবই সিম্পল কাজ, আধা ঘন্টার কাজও না, ঠিক মতো করলে পাওয়ার পয়েন্ট পাইয়া সুন্দর করে করাটাই হচ্ছে আসলে বেটার। ঠিক আছে, এখন ইন কেস কেউ যদি একেবারেই না পারেন, স্যার আমি তো কোথাও কম্পিউটার পাইলাম না, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি খাতায় লিখতে হবে, খাতায় লিখে সেটা ছবি তুলবেন, ছবি তুলে ওইটারই একটা ইয়ে তৈরি করবেন, মানে পিডিএফ থাকবে আপনার 3-4 পেজের পিডিএফ। সেই পিডিএফটা আপনি ওই ক্লাসরুমে আপলোড করে দিবেন আর মুখে সেইটার একটা এক্সপ্লেন করতে হবে আর কি। মানে সোজা কথা পাওয়ার পয়েন্টের কাজটা আপনার ওই ছবি করবে আর কি, আপনার মোবাইল দিয়ে ছবি তুলবেন যে সেটা। আচ্ছা স্যার, মনে করেন স্যার আমরা খাতায় ওটা লিখলাম, আপনি যেরকম বললেন এ4 সাইজের খাতায় লিখলাম, লেখার সাথে সাথে আমরা ওটা ভিডিও করতেছি, ফোন থেকে ভিডিও করে মানে ওইটা আমরা এক্সপ্লেন করলাম, ওইভাবে প্রেজেন্টেশনটা করা যাবে না? হ্যাঁ করা যাবে কিন্তু আসলে ডিরেক্টলি আমরা একদম ইম্পর্টেন্ট হচ্ছে সরাসরি করে তারপর ওটা আপলোড করে দিলাম। হ্যাঁ ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আপনি যদি পাওয়ার পয়েন্টে করেন সেটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, পাওয়ার পয়েন্টে স্যার করলে এখন স্যার মনে করেন করোনা ইফেক্টের কারণে স্যার আমাদের বাইরে যে কম্পিউটার দোকানগুলো অফ। আচ্ছা অসুবিধা নাই, মানে বেশ ট্রাই আমার করতে হবে, ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে স্যার। ট্রাই করতে হবে আর কি, কথা ট্রাই করতে হবে যে পাওয়ার পয়েন্টে করা। যেমন এই দেখেন এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা আছে এখানে ওয়েবের উপর, তাহলে এখানে বিভিন্ন স্লাইড দেওয়া আছে, এটা মানে আসলে এই এরকম নিতে হবে। তাহলে আপনারা
যারা পরিচিত না এই পাওয়ার পয়েন্ট, এমন কেউ কি আছেন যে পাওয়ার পয়েন্ট নিয়ে কখনোই কাজ করেন নাই বা পুরাই নতুন পাওয়ার পয়েন্ট? জি স্যার। স্যার এই ইমেজগুলো কোথায় পাবো স্যার? করা হয় নাই কখনো স্যার। আচ্ছা, আমি মনে করি যে যার কম্পিউটার আছে সে লিস্ট জানে বা মানে পাওয়ার পয়েন্টে গেছে কোনো না কোনো দিন। আচ্ছা ঠিক আছে, যদি না যেয়ে থাকেন তাহলে কম্পিউটার থেকে এরকম পাওয়ার পয়েন্টটা প্রথম যদি ওপেন করেন, এই দেখেন আমি তাহলে নতুন একটা ফাইলে যাই। সামারটা দেখাই দে তাহলে। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট যদি আপনি ওপেন করেন আপনার কম্পিউটার থেকে বা যে কোনো কম্পিউটার থেকে, তাহলে এরকম একটা স্ক্রিন আসবে। ঠিক আছে, তাহলে এই স্ক্রিনের এখানে প্রথমে কি থাকে যে ক্লিক টু অ্যাড টাইটেল, নিচে থাকে অ্যাড সাবটাইটেল। তো আপনি কি করতে পারেন, আপনি হতে পারে এখানে একটা টাইটেল দিতে পারেন, যেমন আমি আমাদের ওয়েব নিয়ে আমি এই প্রেজেন্টেশনটা তৈরি করব। ঠিক আছে, সো ওয়েব, তো এটাকে আমি একটু এভাবে টেনে ফেসে ছোট করে দিতে পারি। ছোট টাইটেল যেহেতু টাইটেলটাকে উপরে নিয়ে গেলাম এভাবে, আর এখানে এই যে সাবটাইটেল আছে এই বক্সটাকে একটু বড় করলাম, আর এই ভিতরে আমি লিখে ফেললাম যে ওয়েব কাকে বলে, যেমন ডেফিনেশন দিলাম। এই স্ক্রিনটা তো বাসে না স্যার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। স্ক্রিন তো আউট হয়ে আছে স্যার, কিছু বোঝা যায় না। স্ক্রিনে কোনো কিছু আসতেছে না। এবার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। যদি আমার প্রথম থেকে দেখেন প্রথম থেকে দেখালে ভালো হতো স্যার। ঠিক আছে, যেমন আপনি যদি পাওয়ার পয়েন্ট খোলেন, পাওয়ার পয়েন্ট খুললেই আপনার এই স্ক্রিনটা আসবে, যে কোনো কম্পিউটার থেকে পাওয়ার পয়েন্ট যদি খোলেন। ওকে, তাহলে পাওয়ার পয়েন্ট খোলার পরে এখানে আমাদের দুইটা বক্স আসে, ক্লিক টু অ্যাড টাইটেল অথবা ক্লিক টু অ্যাড সাবটাইটেল। মানে আপনি যখনই কোনো কিছু একটা বলবেন সেটার কি একটা টাইটেল থাকে, তাই না, যে আমি এই সম্বন্ধে কথাবার্তা বলতেছি, তো সেই টাইটেলটা ওই পেজের সবসময় উপরে থাকবে। ফর এক্সাম্পল আপনি আচ্ছা, তারও আগে হচ্ছে কি এখানে মানে পেজ বাই পেজ কয়েকটা পেজ আসবে আর কি, এক পেজের পর এক পেজ, কিন্তু সবার উপরে যে পেজটা থাকে সেই পেজটা নরমালি আপনার নাম, আইডি আর ওই টাইটেল অফ দ্য প্রেজেন্টেশন এরকম থাকে। ঠিক আছে, টপ পেজ বলি আর কি আমরা সেটাকে। তো সেই পেজটা এক একজন এক একভাবে সাজায়। সো আপনারা সেই এটা বিভিন্ন গুগলে দেখতে পারেন বা নিজেরাও ইচ্ছা মতো সাজাইতে পারেন। টপ পেজটা আর কি, যেখানে আপনার নাম থাকবে, আইডি নাম্বার থাকবে, সেটা সুন্দর করে সাজাইয়া লিখতে পারেন। কিন্তু আমি জাস্ট প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করা হয় ওইটা দেখাই। ঠিক আছে, তাহলে টাইটেল মনে করেন আমার এই ওয়েবের উপরে আমি বলতে চাচ্ছি, তাহলে আমি টাইটেল লিখবো। টাইটেল লিখে এই বক্সটা বড় আছে টেনে ছোট করে দেব, ছোট করে যেহেতু এটা টাইটেল, এটাকে আমি উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমার এখানে এই বক্সে ক্লিক করলাম, ক্লিক করলে এই বক্সটা বড় করে দিলাম। এই বক্সের ভিতরে এখন আমি এই ওয়েব সম্বন্ধে আমি কি কি বলতে চাই সেটা আমি এখানে লিখবো। যেমন প্রথমে আমি মনে করেন ডেফিনেশন দেব, ওয়েবের ডেফিনেশনটা আমি লিখতে চাই এখানে। ঠিক আছে, ওয়েব কাকে বলে সেটা লিখলাম। এখানে আমি ওয়েব নিয়ে লেখালেখা লিখলাম, আমি জানি ওয়েব কি, তো সেটা লিখলাম। স্যার ওয়েবটা উপরে নিয়ে গেলেন কিভাবে স্যার? ওই যে টাইনা, এই যে এটা যে বক্স, এই বক্সগুলোকে আপনি এরকম টানতে পারেন মাউস ধরে, যে কোনো জায়গায় রাখতে পারেন। ঠিক আছে, তো এই ডেফিনেশন স্যার যারা আসলে পাওয়ার পয়েন্টের রোল আছে তারা একটু ইউটিউব চেক দিলেও হবে, কারণ সেটাই, কারণ আমার এই ক্লাসে ইউটিউবে দেখে নিলে যে পাওয়ার পয়েন্টে গেছে। হ্যাঁ, এই প্রেজেন্টেশন শেখানোটা আমার এই ক্লাসে, যে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করে বা একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করবে কিভাবে, ইউটিউবে সার্চ দিলেই সহজভাবে দেখে। হ্যাঁ সত্যি কথা, আমার এই ক্লাসের কাজ না এটা, প্রেজেন্টেশন কিভাবে রেডি করবে সেটা দেখাই জি স্যার, এটা ইউটিউব থেকে পাওয়া যাবে। আপনাদের সুবিধার জন্য দেখাইছি আর কি, দেখাচ্ছি। তাহলে আপনি এখানে যা ইচ্ছা তা লিখবেন, এখানে অনেক অপশন আছে, অনেক কিছু আছে, এটা মানে কি বলবো বিশাল কারবার এখানে। স্যার ইউটিউব আর গুগল মামা থাকতে কোনো টেনশন, সেটা আপনারা একটু গুগল থেকে দেখে নিন বা ইউটিউবে একটা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে, সেটা দেখে এরকম প্রেজেন্টেশন তৈরি করবেন। এইভাবে আপনি এখান থেকে এই যে নিউ স্লাইড আছে, আবার নতুন পেজ তৈরি করতে পারেন, মানে বহু কিছু করার আছে। ইউটিউব থেকে দেখে নিন, তাহলে আমার ক্লাস টাইমটা আমি নষ্ট না করে এটার পিছনে সময় না দিই। আচ্ছা, তাহলে যেটা করতে হবে, প্রেজেন্টেশনটা এভাবে তৈরি করে ক্লাসরুমে আপলোড করবেন, সেটার আমি টাইম দিয়ে দিচ্ছি। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নাই, ওই আহামরি নাম্বারের কোনো তফাৎ হয়ে যাবে না কিছুতে।
ইম্পর্টেন্ট হচ্ছে আপনি চেষ্টা করছেন, আপনি পাওয়ার পয়েন্টের সাথে পরিচিত হয়েছেন এবং আপনি বানাইছেন, সেটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার খুব ভালো হয়ে আমি 5-এ 5 পেয়ে দেবো, আরেকজন একবার মানে আমি কিছু দিতে পারলাম না, সে দুঃখে মরে যাবেন যে আমি তো স্যার প্রেজেন্টেশন কিছুই বানাইতে পারলাম না, নাম্বারই পাবো না। ওইরকম হওয়ার দরকার নাই, এটাকে সিম্পলি নেন, এনজয় করেন যে নতুন একটা জিনিস। কারণ কি প্রত্যেকটা কোর্সে আপনার প্রেজেন্টেশন দেওয়া লাগবে এবং এই তো মাত্র শুরু হইলো, পুরা আপনার এই স্টুডেন্ট লাইফ পুরোটা জড়িয়ে আপনার এইসব করতে হবে। সো আমি বলবো যে যেহেতু আমি প্রথম করাচ্ছি, সেক্ষেত্রে এটা এনজয় করেন, শিখেন, পাওয়ার পয়েন্টে 2-5-6টা স্লাইড বানান এবং কিছু বলার চেষ্টা করেন, এটাই আনা। মানে এটা নিয়ে ইংলিশই বলতে হবে। হ্যাঁ, ইংলিশে বলতে হবে, ইংলিশে বলার চেষ্টা করবেন, তাহলে ভালো হয় আর কি। বাংলা অবশ্যই বলবেন না, কখনোই বাংলা বলবেন না, ইংলিশে অবশ্যই বলবেন। কিন্তু দেখে দেখে বলেন যে আপনি বলেন ইংলিশে বলবেন, বাংলা বললে নাম্বার কিন্তু একবারে কম আসবে। স্যার খাতায় স্যার যদি কেউ করে তা ওটা কি নাম্বার কম পাবে? না, আপাতত এখন যেহেতু লকডাউনের সময় দেশের পরিস্থিতি খারাপ, অনেকের কম্পিউটারও নাই, ল্যাপটপ ঠিক করার মতো জায়গা নাই স্যার। সেই ক্ষেত্রে এটাকে অত ঠিক আছে, এটা কনসিডার করতেছি একটু। জি স্যার। আচ্ছা শুনেন, তাহলে আমি আজকে তো 9 তারিখ, 14 তারিখ মধ্যে প্রেজেন্টেশনটা সাবমিট করেন আপনারা। 14 তারিখের ক্লাসে মানে বুধবারের ক্লাসে আমি দেখবো যে কি অবস্থা, প্রেজেন্টেশন কে কতটুকু দিলেন, সেটা নিয়ে প্রেজেন্টেশনের পরিস্থিতি দেখবো। যদি দেখে যে ঠিক আছে তাহলে তো হইলো, না হইলে পরবর্তীতে এটা নিয়ে 14 তারিখে কথা বলবো। বাট সবাই চেষ্টা করেন 14 তারিখের মধ্যে। স্যার আরেকটা কথা ছিল। হ্যাঁ বলেন স্যার, ওয়েব রিলেটেড তো আমাদের স্যার প্রেজেন্টেশনটা ছিল, তাই না? ওয়েব রিলেটেড না, মানে আমি বললাম যে ওয়েব রিলেটেড চাইলে আপনি দিতে পারেন, কিন্তু টপিকটা আসলে ফিজিক্স রিলেটেড যে কোনো টপিক চুজ করতে পারেন, টপিকটা নট ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, যদি আমরা মনে করি যে ওয়েব রিলেটেড করলাম, আমাদের ওই যে ইকুয়েশন গুলো করালেন, সূত্রগুলো, ওগুলো কি ওই ওখানে রাখা লাগবে বা না রাখলে কি চলবে? এখন শুনুন, কি রাখা লাগবে না এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনার পছন্দ সেটা। ঠিক আছে, যেমন আপনি মনে করেন একটা ফর এক্সাম্পল প্রগ্রেসিভ ওয়েব সম্বন্ধে বলতে যাচ্ছেন, তো প্রগ্রেসিভ ওয়েবের ডেফিনেশন দিলেন, তারপরে বলতে যাচ্ছেন যে স্যার একটা জেনারেল ইকুয়েশন আছে, সেই জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এটা, সেটা তো ভালোই হয়। ঠিক আছে, আর যদি মনে করেন যে না আমি প্রগ্রেসিভ ওয়েব নিয়ে ডিটেলসে যাব না, আমি অন্য আরেকটা টপিকে চলে যাই, আরেকটু অন্য টপিকে বলি, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন ওইসব বাদ দিয়ে আপনি অন্য টপিকও বলতে পারেন। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু জিনিসপত্র কভার করবেন সেটার উপরে। যদি মনে করেন আমি প্রগ্রেসিভ ওয়েব নিয়েই বলতে থাকবো, উদাহরণস্বরূপ প্রগ্রেসিভ ওয়েব নিয়ে আমি বলবো 2 মিনিট, তাহলে সেক্ষেত্রে তো সংজ্ঞাটা 2 মিনিট বলা যাবে না, সেক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখাইবেন, ওইটা সম্বন্ধে বলবেন, তাহলে আপনার হবে। ডিপেন্ড করে আপনি আসলে কতটুক কোনটা নিয়ে বলতে যাচ্ছেন। তবে এমন কোনো বাধা ধরা নিয়ম নাই যে আপনার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করতেই হবে অথবা করতে হবে না, এরকম কোনো নিয়ম নাই। এগুলো সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি আছে, যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারেন, আপনার যেভাবে পছন্দ। আচ্ছা, প্রেজেন্টেশন নিয়ে কারো কোনো প্রশ্ন কি আছে এখন? আর যদি থেকে থাকে সমস্যা নাই, আপনারা শুরু করেন 14 তারিখের মধ্যে, সবাই করার চেষ্টা করেন, করে সেটা আপলোড করে দেন, তারপরে 14 তারিখে দেখবো কি অবস্থা। আপনারা যদি চান আমি যে কোনো একটা স্টুডেন্টের দেখাইতে পারি যে কিরকম হয় প্রেজেন্টেশন, দেখতে চান? জি স্যার, দেখান স্যার। বেটার স্যার, বেটার। আমার আগের যে কোনো একটা ক্লাসের থেকে একটা দেখানোর চেষ্টা করি, দেখি। দেখি একটা ক্লাস থেকে পাই কিনা। আচ্ছা, কি শেয়ার করা আছে? ঠান্ডা লাগছে আর আচ্ছা, তো এটা আমার একটা ক্লাস, মানে আগের কোন এক সেমিস্টারের। দেখেন এই যে এখানে ওরা প্রেজেন্টেশনের 5 মার্কের এরকম ফোল্ডার করে দিয়েছিলাম, সবাই এখানে আপলোড করছে।
তো এখানে আপলোড করছে এই একটা দেখাই দেখি ওটা কি অবস্থা। না ও তো শুধু দেখা যাচ্ছে যে পিপিটি দিছে, মানে এইটা ও কি করছে শুধু পাওয়ার পয়েন্টটা দিছে, ওর ভিডিওটা দেয় না আর কি, শুধু যেটা তৈরি করছে সেটা দিছে। তো এরকম এটা সিএসসি ডিপার্টমেন্টের দেখছেন টাইটেল পেজ কিরকম হয়, ডিপার্টমেন্টের লোগো দিলেন, ডিপার্টমেন্টের নাম লিখলেন, এক সাইডে কোর্স টাইটেল কোর্স কোড এগুলো লিখলেন, পুরোটা ভালো হয় না যদিও, অন্য সাইডে আপনার মানে এক সাইডে আমার নাম মানে কাকে সাবমিট করতেছেন তার ইনফরমেশন, আর সাইডে আপনি কে দিতেছেন তার ইনফরমেশন, এভাবে দিলেন। তারপরে এই যে প্রেজেন্টেশন তৈরি করছে মানে ও আচ্ছা ও দ্বিতীয় পেজে দিছে সেটা প্রেজেন্টেড টু দিয়ে আমার নামটাম লিখছে আর প্রেজেন্টেড বাই ওর নাম ওদের নামটাম লিখছে, সুন্দর করছে এটা। তারপরে কন্টেন্টস কি কি ওরা আসলে বলবে প্রেজেন্টেশনে, যেমন ওয়েব নিয়ে ওরা বলছে, ওয়েব প্রপার্টিস অফ ওয়েব, ওয়েবের বিভিন্ন প্রপার্টিস নিয়ে বলছে, কিছু রিলেশন বলছে ওই প্রপার্টি গুলা এগুলা। এই যে দেখছেন ওয়েব টাইটেলটাও পুরো আছে, তারপর ওয়েব সম্বন্ধে কিছু বললো, একটা ফিগার দিল, ফিগারটা খুব ইম্পর্টেন্ট। তো তারপরে এই যে বিভিন্ন জিনিসপত্র আলোচনা করলে ভালো প্রেজেন্টেশনটা তৈরি করছে, সেটা মানে অ্যাটলিস্ট দেখতে সুন্দর লাগতেছে। কিন্তু এটা ওদের শুধু পিপিটিটা ওরা দিছে। তো আচ্ছা আচ্ছা এই সেমিস্টারে হয়তো ওরা শুধু পিপিটিটাই দিছিল, এর আগের সেমিস্টারে না। সো দেখছেন মানে কিরকম হয়েছে প্রেজেন্টেশনটা, মানে পাওয়ার পয়েন্টটা তো অ্যাটলিস্ট দেখতে পেলেন এখানে। ওকে, এটা হচ্ছে গত সেমিস্টারের ইভিনিং ব্যাচের একটা প্রেজেন্টেশন, দেখি এখানে ভিডিও পাই কিনা। ওকে হ্যাঁ এখানে ভিডিও আছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা। স্যার ওর এটা যদিও মোবাইল দিয়ে করছে মনে হয়, এই যে খুব ছোট্ট একটা ভিডিও দিছে। Assalamu alaikum, sir. শোনা যাচ্ছে রেডি? Welcome to my presentation. My name জি is স্যার। মানে ওর ওই স্টুডেন্টের ভয়েসটা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে শুনেন ও কি বলতেছে। Assalamu alaikum, sir. Welcome to my presentation. My name is Sumedha. My ID number 193010041. Thank you, sir, sincerely for letting us such a beautiful presentation. Now I am to share my slides in front of you. My topic name is electromagnetic induction. Electromagnetic is the production of an electromotive force across an electrical conductor in a পুরোটা তো changing শোনার দরকার নাই magnetic তাই না? field. Michael Faraday will see that এরকম আর কি electromagnetic ও lines will be মোবাইল less. থেকে ও The কি current করছে, process will be ওই মোবাইলে করছে, মোবাইল থেকে প্রেজেন্টেশন দিচ্ছে কিন্তু দেখছেন। তো মোবাইল থেকেও কিন্তু আপনি পাওয়ার পয়েন্টে রেডি করে মোবাইল থেকেও দেখাইতে পারেন। এই যে প্রেজেন্টেশনটা দিল সেটা কিন্তু মোবাইল থেকে। magnetic is the production of an electromotive force. তো এরকম আর কি সোজা কথা হচ্ছে, ঠিক আছে মোবাইল দিয়ে করেন কম্পিউটার দিয়ে করেন, এরকম একটা ভিডিও বানাইতে হবে, ভিডিও বানায়া সেটা এই এরকম ক্লাসরুমে আপলোড দিতে হবে। সো আরেকজন যদি দেখাই, আরেকটা শুধু আমরা দেখি ইয়াসির আরাফাতের কি অবস্থা। ওকে এটা আশা করি ভালো হবে, ভালো স্টুডেন্ট ছিল। তো এটা দেখি আমরা। Assalamu alaikum, sir. A very good evening. Thank you, sir, to arrange our presentation individually. It's very helpful for me. I believe it. This is Yasir Arafat here from Lakshmipur, Ramguti, and I am also a student of GUB Department of Tripoli 193 base, Green University of Bangladesh. I would like to talk about my presentation. My presentation topics capacitor. ঠিক আছে তাহলে বোঝা গেছে এরকম আর কি। দেখেন এই যে 3 মিনিটের একটা ভিডিও করছে, একটু শর্ট ভিডিও হয়েছে, সমস্যা নাই 3 4 5 মিনিট এরকম না ভিডিও করে ওদের মতো এরকম আপলোড করে দিতে হবে। বোঝা গেছে? আর আর দেখাইতে হবে কিছু? আমি মনে করি যে অনেক সময় দিলাম প্রেজেন্টেশনের পিছনে। না স্যার। জি স্যার, আইডিয়া পাইছি স্যার। ঠিক আছে আইডিয়া পাইছেন, এবার নিজেদের মতো শুরু করে। আচ্ছা তাহলে এখন আমাদের সময় তো আর বেশি নাই, সময় তো রানিং। স্যার আজকে শেষ করে দেন। 10:30 থেকে ক্লাস। এখনো নাস্তা করে নিছি।
এখন নাস্তা করেন নাই? জি না স্যার। পড়া তো এখন অনেক বাকি রয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টার তাহলে পরবর্তীতে আগামী ক্লাসে শুরু করব, তবে এটা দেখে নিয়ে একটু আপলোড করা আছে এগুলো ক্লাসরুমে সব, ঠিক আছে? ক্লাসগুলো একটু দেখে নিয়ে জি স্যার। তারপর